আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? এসএসসি 25 ব্যাচের প্রথম ইংলিশ মিশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমাদের পড়ার টপিক কিন্তু খুবই ইন্টারেস্টিং, যেটা কিনা আমাদের এসএসসি পরীক্ষাতে একদম গুনে গুনে 5টা মার্ক আমাদেরকে কনফার্ম করে দিবে। সো তোমরাও যদি এই 5 মার্ক আমার সাথে এনশিওর করতে চাও তাহলে চলে আসো আজকের ক্লাসে। প্রথমে জানিয়ে দাও আমাকে তোমরা সঠিকভাবে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। সো এই জন্য কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দিতে হবে যে আপু দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি। ক্লিয়ার লিখে দিলে মোর দেন এনাফ। সো তোমরা কে কোথা থেকে জয়েন করছো এটা যেমন আপুকে জানাবে, প্লাস জানাবে যে ইংলিশ নিয়ে কার কোথায় কি কনফিউশন রয়েছে, বা রাইট ফর্ম অফ ভার্বস আমরা এখনো পর্যন্ত কতটুকু পড়েছি। যদি পড়ে থাকি তাহলে ওই পার্টটা লিখতে পারো, যদি না পড়ে থাকি সেটাও লিখে দিতে পারো যে আপু পড়িনি এখনো পর্যন্ত। সো প্রথমেই যদি চলে যাই একদম যে আপু একদম পারফেক্ট দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ জান্নাত পারফেক্টলি দেখার জন্য। এবং বাকিরাও জানাচ্ছ যে খুবই পারফেক্ট দেখতে পাচ্ছ। আমি ভীষণ ভালো আছি, কেমন আছো জানানোর জন্য খুবই ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। এবং ওকে, সামিরা, তামান্না, তারেক, ওকে, অনেক অনেক মানুষ অলরেডি জয়েন্ট। সো চলো ধীরে ধীরে আমরা ক্লাসটা স্টার্ট করি। সো আজকে আমাদের অ্যাকচুয়ালি পড়ার কিন্তু টপিক দুটো, রাইট ফর্ম অফ ভার্বস, যেটা কিনা আমাদের খুব ভীতির একটা কারণ। এই ভীতিটা আমরা এমনভাবেই আসলে প্রকাশ করি যে হয় আমরা পারি না, না হলে আচ্ছা এটা তো শুনতে ভালো শোনায় এজন্য বসিয়ে দিচ্ছি, এমনভাবে আমরা এটাকে ফিল করি। আসলে কিন্তু না। সো আজকের ক্লাসের দিয়ে তোমাদের সাথে আমি এই পুরো জিনিসটার কনসেপ্ট একদম ক্লিয়ার করে ফেলবো উইদিন আ ফিউ টাইম। তবে হ্যাঁ, কিছু রুল আছে যেগুলো তোমাদের মেনটেন করতে হবে। সো ধীরে ধীরে চলো সেই মেনটেন রুলগুলোও জেনে নিই, প্লাস জেনে নিই আজকের ক্লাসে আমরা কী পড়বো। সো রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রেও প্লাস টেন্সের ক্ষেত্রেও বেশ কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। ঝটপট শুরু করে দাও খাতা কলম নিয়ে আমাদের সাথে আজকের ক্লাসটি। রংপুর, বরিশাল, ওকে, অনেক জায়গা থেকে অনেক মানুষ আছো, থ্যাংক ইউ সো মাচ থাকার জন্য। এবং তোমাদের সাথে আজকের এই ক্লাসটা করতে আমি কিন্তু ভীষণ ভীষণ এক্সাইটেড। তোমরাও নিশ্চয়ই এক্সাইটেড, চলো দেখি। সো অ্যাট ফার্স্ট আমাদের কিন্তু প্রথমে বুঝে নিতে হবে হোয়াট ইজ দিস রাইট ফর্ম অফ ভার্ব থিং মিনস, এটার ডেফিনেশন কি। প্রথমে আমরা যে কাজটা করি, আমরা যে কোনো কিছু পড়তে গেলে প্রথমে পড়ি ডেফিনেশন, যে কোনটার ডেফিনেশন কি হবে। বাট তোমরা কি জানো, আসলে রাইট ফর্ম অফ ভার্বস বলতে কিন্তু গ্রামারের কোনো আলাদা শাখা নেই। এখানে তোমাকে বেশ কিছু জিনিস আসলে পড়তে হয়। প্রথমে যেটা পড়তে হয় সেটা হচ্ছে টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কন্ডিশনাল টেন্স, সেন্টেন্সেস। এই ধরনের জিনিসগুলো পড়েই কিন্তু তুমি আসলে আদতে এই রাইট ফর্ম অফ ভার্বসগুলোকে আইডেন্টিফাই করতে পারো। রাইট মানে সঠিক, ফর্ম রূপ, এবং ভার্ব তার মানে কি ভার্বের যে সঠিক রূপটা আমাদের রয়েছে আমরা সেই সঠিক রূপটাকে নির্ধারণ করতে বেশ কিছু রুল অ্যাপ্লাই করি, বেশ কিছু সেগমেন্ট জানি, বেশ কিছু ওয়ে চিন্তা করি। যার জন্য আমি বলবো যে এগুলো অনেকটা ট্রিক, যাতে এই ট্রিকগুলো অ্যাপ্লাই করে আমরা সহজে গ্রামারটাকে ডিকোড করে ফেলতে পারি, ক্র্যাক করে ফেলতে পারি কঠিন কঠিন গ্রামারগুলো। সো এই ক্র্যাক করার জন্যই কিন্তু আসলে আমরা এই রুলগুলোকে অ্যাপ্লিকেশন করে থাকি। সো কীভাবে পড়বো রাইট ফর্ম অফ ভার্ব, সবচেয়ে 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 প্রাইম কোয়েশ্চেন যে আপু রাইট ফর্ম অফ ভার্ব পড়বো ওটা কীভাবে। সো এটা পড়ার জন্য যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, আজকে কিন্তু আমরা টোটাল 25টা নিয়ম পড়বো, বেশি না কমও না, একদম ঘড়ি ধরে কাটায় কাটায় 25টা নিয়ম আমরা আজকে শেষ করব। সো 25টা নিয়ম, সেখানে তোমাকে কিছু কাজ করতে হবে। নিয়মগুলোর জন্য খাতা কলম রেডি রাখতে হবে এবং খাতা কলায় সেই নিয়মগুলো একটু নোট করে নিতে হবে আপুর সাথে। তাছাড়া আমি যখন বলবো তখন কিন্তু তোমাকে উদাহরণগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। দ্যাট মিনস তুমি যখন নোট করবে তুমি শুধুমাত্র নিয়মগুলোকে নোট করবে, বাট উদাহরণ যা থাকবে সেটা আপুর সাথে শুনবে এবং বুঝবে। তারপর তুমি যেটা করবে, ক্লাসটা যখন শেষ হয়ে যাবে না, 5টা মিনিট ব্রেক নিবে, আপুর সাথে পুরো জিনিসটা যেহেতু পড়ে শেষ করেছো সো একটু রিকল করার ট্রাই করবে, এবং করে নিজেদের মতো করে কিন্তু তোমরা তোমাদের উদাহরণ তৈরি করবে রুলস অনুযায়ী। তখন কিন্তু আর ক্লাসে কিছুই হচ্ছে না। সো রুলগুলো তোমরা নিজেদের খাতায় লিখে রাখতে পারো এবং খুব শর্টে লিখে রাখবে। ওর তুমি যেটা করবে, উদাহরণগুলোকে লিখবে একদম নিজের মতো করে, যাতে তুমি বুঝে যাও যে এটার অ্যাপ্লিকেশন কীভাবে হচ্ছে, এবং অ্যাপ্লিকেশন শিখে গেলে কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। সো সেন্টেন্সের একটা মাসেল বা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট বা ব্যাকবোন যাই বলো না কেন, সেটাই হয়ে যায় আমাদের ভার্ব। এই ভার্বকে তুমি যদি
আয়ত্তে আনতে চাও, মাসলগুলোকে একটু ঝাড়া দিতে চাও, তাহলে আজকের ক্লাসে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বসের প্রত্যেকটা রুল তোমাকে খুব মনোযোগ দিয়ে আমার সাথে কন্টিনিউ করতে হবে। সো যেহেতু শুরুতেই বলেছি যে টেন্স নিয়ে আলোচনাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সো এই টেন্স নিয়ে আগে আমরা আলোচনা করি, যেটাকে আমি বলছি জিরো রুল। মানে একদম জিরো থেকে তো স্টার্ট করছি, 0 1 2 3 4, এরকম টেন্সটা হচ্ছে আমাদের রুল নাম্বার 0, 0 থেকে স্টার্ট। সো জিরো রুল বা গ্রাউন্ড রুল হচ্ছে আমাদের যেটা করতে হয় 4:3 একটা, ইংলিশের মধ্যে ম্যাথ ঢুকাচ্ছি, সো যারা ম্যাথ দেখে ভয় পাও এরকম আবার মনে করো না যে আমি ম্যাথ করতে বসে গেছি। ইটস কাইন্ড অফ আ ভেরি ইজি ট্রিক, যে তোমাকে এরকম একটা টেবিল কিছুটা মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? তোমার টোটাল টেন্স আছে কিন্তু 3টা, পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। আর তো ওই 3টা টেন্সের রুল আছে দেখো 4টা, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। সো এই যে 4 × 3 12টা টোটাল টেন্স রূপ রয়েছে, সেই টেন্সের রূপগুলোকে শেখার মাধ্যমে আমরা কিন্তু অনেকটা বুঝে যাই যে ভার্বকে ঠিক কোন অবস্থায় কিভাবে আমরা অ্যাপ্লাই করি। তো সবই আসলে ভার্বের খেলা। কাজ কখন কিভাবে আমরা করছি সেটাই হচ্ছে আমাদের মেইন ফোকাস। আমরা কি অতীতে করছি, বর্তমানে করছি, না ফিউচারে করব। সেটা কি চলমান অবস্থায় যাবে, নাকি খুব ধীরে ধীরে চলতে চলতে আসবে, নাকি একদম আলোর গতিতে সেটা ঘটে যাবে। এই সব কিছু বুঝতে আমাদের টেন্সের রিকলেশনটা খুব বেশি পরিমাণে দরকার পড়ে। সো চলো আমরা একটা একটা করে আগে বুঝি যে কোনটা কোন টেন্সের অংশ। যেমন সহজে এখানে একটা বিশাল টেবিল দেখে আমাদের ভয় লাগছে যে কিভাবে কি পড়বো, এত কনফিউজিং কেন। এই কনফিউশনটা ক্লিয়ার করতে প্রথমে আমরা পড়ি প্রেজেন্টের 4টা। প্রেজেন্টের জন্য আমাদের 4টা রূপ রয়েছে। কি 4টা? প্রথমটা হচ্ছে সিম্পল, মানে খুবই সিম্পলি যেটা আমরা পড়ি। তারপরে আসছে কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। চলো সিম্পল দিয়ে স্টার্ট করা যায়। এমন যে কথাগুলো যেগুলো বর্তমানে ঘটছে বা সচরাচর ঘটে, যেমন আমি প্রতিদিন স্কুলে যাই, মা প্রতিদিন রান্না করে, এছাড়া আমি বই পড়ি, আমি প্রতিদিন বিকালে খেলা করি। এই যে কাজগুলো রেগুলার হয় এবং বর্তমান সময় হয়। আমি যে বইটা পড়ি সেটা তো আমি বর্তমানেই পড়ি। আমার মা যে রান্না করে সেটা তো প্রতিদিনই করে, হ্যাবিচুয়াল জিনিস। আমি যে খেলা করতে মাঠে যাই সেটাও আমি প্রতিদিন যাই, সেটাও হ্যাবিচুয়াল জিনিস। তাছাড়া ধরো সূর্যের যে উদয় এবং অস্ত হওয়ার ব্যাপারটা, চাঁদেরও উদয় হওয়ার অস্ত হওয়ার ব্যাপারটা, সবগুলাই কিন্তু প্রাকৃতিকভাবে প্রতিনিয়তই ঘটতে থাকে। সো যেই কাজগুলো প্রতিনিয়ত হয় এবং বর্তমান সময়ই ঘটতে থাকে সেটাকে আমরা বলি সাধারণ বর্তমান। অর্থাৎ চিরন্তন সত্য, অভ্যাসগত যে সত্যতা রয়েছে, এই সবগুলো হচ্ছে আমাদের সাধারণ বর্তমান, অথবা ইংলিশে বললে সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডেফিনিট। সাধারণত আমরা যেটা করি সেই কাজগুলোকে আমরা বর্তমানেই ফেলি। আমি সাধারণতই পড়াশোনা করি, আমার মা সাধারণতই রান্নাবান্না করে, সো এই কাজগুলোকে আমরা প্রেজেন্টে ফেলি। এবং এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে সিম্পল স্ট্রাকচারটা কাজ করে, যেটা কিনা সাবজেক্টের সাথে V1, যেটা হলো ভার্বের মেইন ফর্ম, এর সাথে এস বা ইএস যুক্ত হতে পারে, যেটা কিনা রাইট ফর্ম অফ ভার্বের একটা রুল হয়ে যায়। এরপরে আমরা অবজেক্ট দিয়ে পুরো সেন্টেন্সটা কমপ্লিট করি। সো যারা রুলস খাতায় লিখছো, আপুর সাথে আছো, তারা কিন্তু এই রুলটা লিখে নিতে পারো যে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে রুলটা হচ্ছে সাবজেক্ট প্লাস V1, মানে ভার্বের মেইন ফর্ম বা বেস ফর্ম। এরপরে আসছে এস বা ইএস, যেটা কিনা সিঙ্গুলার নির্দেশ করলেই কেবলমাত্র হবে, যদি প্লুরাল হয় তাহলে কিন্তু হবে না। তারপরে আসছে আবার অবজেক্ট। সো এটা হচ্ছে আমাদের রুল নাম্বার 1 আউট অফ 12। চলো কাউন্ট করি টেন্সের 12টা রুলের মধ্যে কয়টা রুল আমরা এখনো পর্যন্ত পড়ে ফেলেছি। সো রুল নাম্বার 1 চেক। রুল নাম্বার 2, যখন আমরা কন্টিনিউয়াস পড়ি, কন্টিনিউয়াস মানে কি? এই যে আমি এখন ক্লাস নিচ্ছি না, আরও বেশ কিছুক্ষণ ক্লাস নিব, তার মানে কি হবে? ইকরাপু ক্লাস নিচ্ছে। তারপরে আসবে কি বলো তো? তারপরে আসবে এম ইজ আর, কারণ আমি তো কিছু একটা, তাই না? অক্সিলারি ভার্ব, আমি যে ক্লাস নিচ্ছি, যখন ইংলিশে বলবো শি ইজ টেকিং দ্য ক্লাস অর শি ইজ টিচিং দ্য ক্লাস। সো এই যে ইজ, ইজ কিন্তু একটা অক্সিলারি ভার্বের মধ্যে পড়লো। তারপরে আসছে কি আমার ভার্ব, অবশ্যই টেকিং বা টিচিং। আমার তো একটা ভার্ব আছে, সেই ভার্বের সাথে একটা আইএনজি আছে, এই দুটোকে আমি প্লাস করে দিব। প্লাস করে দিয়ে আমি অবজেক্টের সাথে অ্যাড করে পুরো সেন্টেন্সটা কমপ্লিট করব। তাহলে একটা কন্টিনিউয়াস সেন্টেন্স ক্রিয়েট করতে হলে
আমাকে অবশ্যই একটা সাবজেক্ট মাথায় রাখতে হবে এবং একটা অবজেক্ট বা এক্সটেনশন মাথায় রাখতে হবে। সো এটা হচ্ছে অবজেক্ট। এর মাঝখানে এম ইজ আর বলতে তিনজন বান্দা যে কিনা কালের ঘটনা অনুসারে এবং সাবজেক্ট কি হবে তার উপর ভিত্তি করে আবর্তন করতে থাকবে। আর সব শেষে বা সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রে যিনি রয়েছেন আমাদের ভার্ব, উনি কিনা মাথায় একটা মুকুট দিয়ে অর্থাৎ আইএনজি যুক্ত করে এসে আমাদের সামনে দাঁড়িয়ে যাবেন। উনি হয়ে যাবেন এই পুরো গেমের রাজা, যে কিনা মাথায় মুকুট মানে আইএনজি যুক্ত হয়ে অর্থাৎ বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে আমাদের সাথে জয়েন করবেন এই পুরো সেন্টেন্সের মধ্যে। সো এরকম একটা উদাহরণের সেন্টেন্স আমরা দেখে নিই। যেমন ধরো শি ইজ রিডিং আ বুক। শি ইজ রিডিং আ বুক, সে একটা বই পড়ছে। তাহলে ইজের সাথে রিডিং, রিড প্লাস আইএনজি, আইএনজি কিন্তু সেই রাজার মুকুটের মতো হয়ে গেল না বলো? সো শি ইজ রিডিং আ বুক ইজ আ কমপ্লিট এক্সাম্পল অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এরপরে যে টেন্সটা আসছে, এতক্ষণ তো কাজ হয় আমি বর্তমানে করছি, না হলে আমার কোনো চলমান কাজ আছে, এই জিনিসগুলো নিয়ে কথা বললাম। এবার মনে করো কোনো একটা কাজ পূর্বে শুরু হয়েছে যেটার ফলাফল এখনও আমরা পাইনি, সেই কাজটাকে তাহলে আমি কি বলবো? সেই কাজটা হবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট। অর্থাৎ কোনো একটা কাজ যেটা কিনা পূর্বে শুরু হওয়ার পর এখন মাত্র শেষ হয়েছে, কিংবা শেষ হওয়ার পরে ফলাফল আমার হাতে আসা এখনও বাকি রয়েছে, সেই টেন্সগুলোকে আমি বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পূর্ব বলতে কিছুক্ষণ আগে থেকে বা বেশ কিছুক্ষণ আগে থেকেই স্টার্ট হয়েছে। আই হ্যাভ রেড আ বুক, আমি একটা বই পড়েছি, কিন্তু আমি পড়ার পরে সেই বইটা আসলে কীরকম সেটা রিভিউ দেই নাই, বইটা নিয়ে আমি কোনো এক্সামও দিইনি, কিছুই না, জাস্ট পড়েছি। তো বই পড়তে তো আমার সময় লাগে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যতক্ষণই লাগুক না কেন। এই যে সময়টা লাগলো, এই সময়টা জুড়েই তো আমি বইটা পড়েছি। তারপরে এসে আমি বলছি যে আমি বইটা পড়েছি, পড়ে ফেলেছি, কিন্তু এখনও আমার হাতে ফলাফলটা আসা বাকি। ফলাফলটা আসলে আমার পুরো কাজটা পাস্ট হয়ে যাবে। যখনই ফলাফল আসা বাকি রয়ে গেল সেটা আমার প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল। সো প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্টের মধ্যে কিন্তু খুব ছোট্ট একটা লাইন আছে, খুব থিন একটা লাইন আছে। সেই লাইনটাকে আমরা কিভাবে পার্থক্য করতে পারি? করতে পারি হচ্ছে হ্যাভ বা হ্যাজ দ্বারা এবং ভার্বের ফর্মটা দ্বারা। এই ভার্বের ফর্মটা দেখো V3। V3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ জিনিসটা হবে পাস্টেরও পাস্টে পার্টিসিপল ফর্মে। সো যখন আমার সাবজেক্ট হ্যাভ বা হ্যাজের সাথে ভিকে একদম পাস্টের পাস্ট ফর্মে নিয়ে গিয়ে পড়াশোনা করছে, তখনই হয়ে যাচ্ছে আমার অবজেক্টের সাথে থাকা যে সেন্টেন্সটা সেটা প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ পারফেক্টলি প্রেজেন্টে থাকা যে কোনো একটা জিনিস। রইল বাকি এক, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এতক্ষণ কী কী বললাম বলো? নর্মাল প্রেজেন্ট, তারপরে আসলো কন্টিনিউয়াস, তারপরে আসলো পারফেক্ট, লাস্টে পারফেক্ট কন্টিনিউয়াস। সো এই যে তিনটা জিনিস পড়লাম, এই তিনটার একটা যদি মিক্সচার করি, খিচুড়ি করে ফেলি, সেই খিচুড়িটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দ্যাট মিনস আমার প্রেজেন্টের এলিমেন্টও থাকবে, মানে এটা তো সেন্টেন্সটা প্রেজেন্ট, থাকবে কন্টিনিউয়াসের কিছু এলিমেন্ট, থাকবে কিসের এলিমেন্ট বলো তো? পারফেক্টের এলিমেন্ট। সো এই 3 এলিমেন্ট যুক্ত করে আমার একটা মাত্র টেন্স তৈরি হচ্ছে, যেই টেন্সটা কিনা এমন কোনো কাজকে বোঝাচ্ছে যেটা অনেক পূর্বে হয়েছে, অনেকটা সময় ধরে চলমান আছে। যেমন সকাল থেকে বৃষ্টি পড়ছে, কোথাও বলেনি যে বৃষ্টি পড়া বন্ধ হয়ে গিয়েছে, নাকি আরও সামনে বাড়বে, নাকি বজ্রপাত হচ্ছে, কিছুই না, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দ্যাট মিনস একটা লম্বা সময় ধরে বৃষ্টিটা হচ্ছে। এখন তো প্রায় বিকাল না, একদমই বিকাল। সো বিকাল অবধি আমি জানি যে বৃষ্টি পড়ছে, চলমান। সো এই যে চলমান ঘটনাটা চলছে, সেটাই হচ্ছে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস। সো এই খিচুড়িটার মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস থাকছে এটা একটু বলে দিই। প্রথমেই থাকছে হচ্ছে আমাদের সাবজেক্ট, যিনি কিনা সব জায়গায় থাকবে, কনস্ট্যান্ট জিনিস, উনি ছাড়া আমাদের সেন্টেন্স হবেই না। তারপরে থাকছেন অবজেক্ট, উনাকে ছাড়াও আমার সেন্টেন্স হবে না। তবে কিছু মশলা অ্যাড হচ্ছে, সেই মশলাগুলো কি? হ্যাভ বা হ্যাজ, যেটা কিনা আমরা পেলাম কিসে বলো তো? পারফেক্টে। পারফেক্টে কিন্তু আমাদের হ্যাভ বা হ্যাজ ছিল, সেই জিনিসটাই আবার কিসে চলে আসলো? পারফেক্ট কন্টিনিউয়াসে। এর সাথে যুক্ত হলো বিন। খিচুড়ি করতে হলে তো নতুন কিছু অ্যাড করতেই হয়, যেমন ধরো হলুদ যেটা আমরা খিচুড়িতে অ্যাড করি সেটাই আমাদের বিন। সো এই যে বিনটা দিয়ে বুঝাচ্ছি যে এটা একটা আলাদা টেন্সের ফর্ম। রইল আরেকটা
ভার্ব প্লাস আইএনজি, সেই তাজযুক্ত রাজাও এখানে আমাদের চলে আসবে, যিনি কিনা কন্টিনিউয়াসে ছিলেন। সো এই যে একটা মিক্সচার তৈরি হলো, এই মিক্সচারটা হচ্ছে আমাদের ফোর্থ টেন্স এক্সাম্পল বা ফোর্থ টেন্স পার্ট, যেটা কিনা প্রেজেন্টের রয়েছে। সো প্রেজেন্টের চারটা, সেই চারটা কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেই চারটা স্ট্রাকচার কিনা আমরা এখনই পড়ে ফেললাম। সো কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু কমেন্টসে জানিয়ে দাও যে আপু এই প্রশ্নটা রয়েছে। ওকে, চলো একটু কমেন্ট সেকশন থেকে দেখে আসি যে কারো কোনো এই সেগমেন্ট নিয়ে প্রশ্ন আছে কিনা। যদি না থাকে আমরা চলে যাব পরবর্তীটাতে। তোমরা কিন্তু কাউন্ট রেখো কয়টা আমরা এখনো পর্যন্ত পড়লাম। 12টা টেন্সের রুল পড়াবো বলেছি, কটা পড়েছি এটা একটু আমাকে জানিয়ে দিও। ওকে, ডান হয়ে, ঠিক আছে, হয়ে গেলে ডান লিখে দাও, কোনো সমস্যা নেই। ওকে, রাইট, চারটা পড়ে ফেলেছি, রাইট, একদম কারেক্ট, চারটা পড়ে ফেলেছি আমরা। ডান ডান ডান, ওকে, ভেরি গুড, চারটা পড়ে ফেলেছি এবং অনেকেই বলে দিয়েছেন ডান, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা পরের রুলটাতে চলে যাই। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে পাস্ট, অতীত নিয়ে কাজ করব। তো অতীত নিয়েও ঘাটাঘাটি করা উচিত, কত আর বর্তমানে থাকবো, তাই না? সো অতীতে যদি যাই, প্রথমেই কি সাধারণ অতীত, যে অতীতটা কিনা খুবই সাধারণ। আসলে কিনা সাধারণ, চলো দেখি। বর্তমানে আমরা যে কাজগুলো করতাম, মানে চলমান ধরনের এই কাজ, সেটাই যখন আমি পাস্টে করি, যেমন আই রেড আ বুক, আমি একটা বই পড়েছি। আই এট, কি করেছি? আমি খেয়েছি। আর সবচেয়ে কমন, আই এট রাইস, আমি ভাত খেয়েছি। ভাত তো খেয়েছি, পূর্বে খেয়েছি। মাই মাদার কুকড, আমার মা রান্না করেছে। সবই পাস্ট, কোনো কিছুই আর বর্তমানে এক্সিস্ট করছে না। যেহেতু বর্তমানে এক্সিস্ট করছে না, তাই আমরা এটাকে বলি সিম্পল পাস্ট, খুবই সিম্পল পাস্ট। এটার ক্ষেত্রে যেটা মানতে হবে সেটা হচ্ছে তোমার সিম্পল পাস্টের ক্ষেত্রে ভার্বের সেকেন্ড ফর্ম বা V2 হয়। সো এই V2টা কি? V2 হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। যখন কোনো ভার্ব সিম্পল পাস্টে থাকে তখন সেটা হচ্ছে V2 বা ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম হিসেবে চিহ্নিত করা হয়। সো এই যে প্রেজেন্ট সিম্পল, এটার যে সহজ একটা স্ট্রাকচার সেটা কি? সাবজেক্ট, V2, অবজেক্ট, এই তিনটা থাকলে আমি বুঝে যাব যে এটা আমার পাস্ট সিম্পল। বাট যদি আমি কান ধরে একটা অক্সিলারি বসিয়ে দেই এবং ভার্বটাকে আবার আইএনজি যুক্ত করে দেই, তখনই কিন্তু স্ট্রাকচারটাও পরিবর্তন হয়ে গেল, ভার্ব টেন্সের রূপটাও পরিবর্তন হয়ে গেল। এসে গেল আমাদের কন্টিনিউয়াস। যে কোনো কন্টিনিউয়াসে কিন্তু আইএনজি যুক্ত ভার্ব মাস্ট, কারণ ভার্ব প্লাস আইএনজি মানে V1 প্লাস আইএনজি যে শর্তটা আছে, এটা দিয়ে বোঝানো হয় যে আমার কাজটা চলমান, কন্টিনিউয়াসের স্ট্রাকচারটাই হচ্ছে তোমার ভার্ব প্লাস আইএনজি। সেটা পাস্টেও হতে পারে। প্রেজেন্টের ক্ষেত্রে আমরা যেটা অক্সিলারি ভার্ব অ্যাড করেছিলাম অ্যাম, ইজ, আর, সেটাই আমার পাস্ট হয়ে আসবে ওয়াজ অথবা ওয়ার। এখানে একটা প্রাইম কোয়েশ্চেন আসতে পারে যে আপু ওয়াজ কখন ব্যবহার করব আর ওয়ার কখন ব্যবহার করব। ওয়াজ ব্যবহৃত হবে সেটা কয়েকটা জায়গায়। প্রথমত কি, যদি তোমার সাবজেক্টটা সিঙ্গুলার হয়। দ্বিতীয়ত হচ্ছে তোমার সাবজেক্টটা যদি থার্ড পারসন হয়। তো থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা জেনারেলি কি করি? ওয়াজ ব্যবহার করি। এছাড়া আরও দুইটা পারসন আছে না, ফার্স্ট আর সেকেন্ড, এই দুজনের জন্য আমরা জেনারেলি ওয়্যার ব্যবহার করি। আয়ের সাথেও ওয়াজ ব্যবহার করি। সো আমরা বলতে পারি যে আমরা ওয়াজটাকে তিনটা সেগমেন্টে ইউজ করি। প্রথমটা কি বলো তো? ফার্স্ট পারসন, আই ওয়াজ, উই ওয়্যার, এরকম। তারপরে আসতেছে আমাদের থার্ড পারসন, শি ওয়াজ, সবই সিঙ্গুলার হইলে। যখনই হয়ে যাবে প্লুরাল তখন আমরা কি করব? ওয়্যার ব্যবহার করব। আবার যখন আমি সেকেন্ড পারসনের কথা বলবো তখন আমি ওয়্যার ব্যবহার করব। তো ওয়াজ আর ওয়্যারের এই ডিফারেন্সটা নিশ্চয়ই আমরা বুঝে গিয়েছি। এভাবে আমরা এটাকে কন্টিনিউ করতে পারবো। তারপরে রইল আমাদের আরেকটু পাস্টে যাওয়ার পালা। মানে এতক্ষণ তো পাস্টের চলমান কোনো কাজ নিয়ে কথা বললাম, সেটার একটা উদাহরণও দিয়ে ফেলি। শি ওয়াজ রিডিং আ বুক, আই ওয়াজ হ্যাভিং ফান ইন দ্য ফিল্ড। সো কি হলো? সবই কন্টিনিউয়াস, পাস্টে কোনো একটা কাজ চলমান ছিল। এরপরে আসছে আমাদের পারফেক্ট, যে কিনা পাস্টেরও পাস্ট। পাস্টেরও পাস্ট জিনিসটা একটু ডিফিকাল্ট শুনতে। পাস্টের পাস্ট মানে হচ্ছে সাবজেক্ট যেটা থাকবে সেটা অনেক আগে কোনো একটা কাজ করে ফেলেছে, সেটা এসে তোমাকে জানাচ্ছে। আই হ্যাড ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, এখন বিকাল, লাঞ্চের টাইম শেষ, ডিনার করবো একটু পরে।
সো আমি মর্নিংয়ের কথা তোমাকে এসে জানাচ্ছি যে আমি মর্নিংয়ে নাস্তা করেছিলাম, তাহলে আই হ্যাড ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং হয়ে গেল পাস্টেরও পাস্ট, অনেক পাস্টের ঘটনা। বা আই হ্যাড ডিনার লাস্ট নাইট, বা আই হ্যাড চিকেন ফর ডিনার লাস্ট নাইট। আমি তোমাকে জানালাম যে গতকাল রাতে আমার যে ডিনার ছিল সেখানে চিকেন ছিল। তাহলে দেখো অনেক আগের কথা বলছি না, প্রায় 24 ঘন্টা আগের কথা। এভাবেই তুমি যখন অনেক পুরনো কথা বলবে তখন তুমি বলবে হচ্ছে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার, অর্থাৎ হ্যাড যুক্ত করে। সাবজেক্টের সাথে হ্যাড যুক্ত হয়ে যাবে এবং হ্যাডের সাথে একদম গদ বাঁধা একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তারপরে আসছি লাস্ট বাট নট দ্য লিস্ট, আরেকখানা বা সেম জগা খিচুড়ি আমাদের টেন্স, চিনি কিনা, আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্টলি পূর্বের কাজ কন্টিনিউয়াসলি জানালে সেটা হয়ে যায় পারফেক্ট কন্টিনিউয়াস। কিভাবে হলো? পারফেক্টের এলিমেন্টও পাবো, কন্টিনিউয়াসের এলিমেন্টও পাবো, আর পাস্ট তো থাকবেই। তো আরেকটা জিনিসও এখানে থাকে, সেটা হচ্ছে আমাদের হলো যিনি কিনা হচ্ছে বিন। সো বিনটা কিন্তু এখানে সব সময় কনস্ট্যান্ট। যারা নোট নিচ্ছ তাদেরকে কিছু মজার ট্রিক শেখাচ্ছি, যারা নোট নিচ্ছ না ক্লাসের পর ভুলে যাবে, সো নোটটা নাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ট্রিক কী বলো তো? এই যে কতগুলো রুল, কতগুলো স্ট্রাকচার, সবগুলো এত তাড়াতাড়ি কি মনে রাখা পসিবল? নিশ্চয়ই না। সো মনে রাখতে হলে 12টা রুলের জন্য কি আমি 12 বার আলাদা করে পড়বো? সেটাও একটা ডিফিকাল্ট থিং। সো 12 বার আলাদা করে না পড়ে আমরা একটা কাজ করতে পারি, আমরা কিছু ট্রিক আবিষ্কার করতে পারি, যেগুলোকে আমি বলি চিট কোড। সো চলো আজকে তোমাদের টেন্সের কিছু চিট কোড দিই। আমরা অলরেডি কয়টা টেন্স পড়ে ফেলেছি? 8টা। সো 8টা টেন্স থেকে দেখি পরবর্তী যে 4টা রয়েছে সেই 4টার চিট কোডের সাথে আসলে আমরা মিলিয়ে পড়তে পারি কিনা। সো চিট কোড নাম্বার 1, সিম্পল যেটা, যেই ভার্বের ফর্মে আছে সেই ফর্মেই থাকবে। পাস্ট থাকলে V2, যদি প্রেজেন্ট থাকে V1, এটার আর কোনো আলাদা ফর্ম হবে না। সো প্রেজেন্ট V1, পাস্ট V2, ফিউচারে কি হবে? নিশ্চয়ই V1 হবে, কারণ V2 তো পাস্ট বোঝায়। V2 যেহেতু সবসময় পাস্ট বোঝায়, সো পাস্ট ছাড়া V2 আসলে আর কোথাও ব্যবহৃত হবে না। এটা হচ্ছে চিট কোড নাম্বার 1। নাম্বার 2, কন্টিনিউয়াসের সাথে একটা আইএনজি যুক্ত ভার্ব অলওয়েজ থাকবে। যেথায় দেখিবে কন্টিনিউয়াস সেথায় ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেবে। দিস ইজ আনাদার চিট কোড। সো কন্টিনিউয়াস যেখানেই দেখবে সেখানেই ভার্বের সাথে আইএনজি লাগিয়ে দিবে, হয়ে যাক যা ইচ্ছা। বাট এবার কন্টিনিউয়াস তো আমাদের কাছে দুই প্রকার, একটা পারফেক্ট কন্টিনিউয়াস, একটা শুধুই কন্টিনিউয়াস। সো শুধুমাত্র কন্টিনিউয়াসের ক্ষেত্রে যে জিনিসটা পার্থক্য হয় সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। প্রেজেন্টে থাকলে অ্যাম, ইজ, আর, পাস্টে থাকলে ওয়াজ অথবা ওয়্যার। এই অক্সিলারি ভার্বগুলো দেখেই তুমি ডিফারেন্ট করে ফেলবে এটা কি পারফেক্টের নাকি নর্মালের। এবার পারফেক্টেরও তো নিশ্চয়ই একটা গুণ থাকা উচিত। পারফেক্টের কি গুণ? পারফেক্টের গুণ হচ্ছে V3। যেখানেই পারফেক্ট সেখানেই V3, সেটা যেই সেন্টেন্সের ফর্মেই বসুক আর যেই টেন্সের ফর্মেই বসুক। সো পারফেক্টের ক্ষেত্রে V3 হচ্ছে আমাদের চিট কোড। V3 দেখলে আমরা বুঝে যাবো যে এটা পারফেক্ট। এবার প্রেজেন্টের, পাস্টের না ফিউচারের এটা বুঝতে হলে কি করতে হবে? সেম আমাকে অক্সিলারি ভার্বের দিকে তাকাতে হবে। প্রেজেন্টের ক্ষেত্রে যেমন হ্যাভ বা হ্যাজ, পাস্টের ক্ষেত্রে হচ্ছে হ্যাড। আবার যেটা আমাদের জগা খিচুড়ি টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস, সেই জিনিসটা বুঝতে হলে আমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, কি কন্টিনিউয়াসে ভার্ব প্লাস আইএনজি তো বসলোই, পারফেক্টের হ্যাডও বসলো। বাট এই দুটা একসাথে কম্বাইন করার জন্য বা খিচুড়িটা তৈরি করার জন্য আমাকে বিনটা এখানে মাস্ট অ্যাড করতে হবে। পৃথিবীর সকল সেন্টেন্স তৈরি করতে হলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তো মাস্ট। সো SOV, this is actually a sentence structure. This is how you will create a sentence. তাই না? সো SOVর পরে যাহাই চেঞ্জ করিব তাহাই হচ্ছে ভিন্ন ভিন্ন টেন্সের স্ট্রাকচার। সো ওই টেন্সের স্ট্রাকচারগুলো আমাদের নিজেদের রিকোয়ারমেন্ট ওয়াইজ চেঞ্জ করে নিতে হবে। দ্যাটস ইট। এবার আমরা তো চিট কোড আবিষ্কার করলাম না, কারা কারা চিট কোড আবিষ্কার করতে পারছো একটু কমেন্টসে জানাও যে আপু চিট কোড বুঝে গিয়েছি। তারপরে আমি পরবর্তী টেন্সের দিকে আগাবো দ্রুত। সো যারা নোট নিতে চাচ্ছ একটু আমি সরে গেলাম, নিয়ে নাও নোট, কোনো সমস্যা নেই। ততক্ষণে আমি একটু কমেন্টস দেখে আসি কী অবস্থা। কে অনেকেই নিজেদের ফ্রেন্ডসদেরকে যারা বিভিন্ন ক্লাসে ডাকছো, থ্যাংক ইউ সো মাচ। দেখা যাক কী হয়।
ওকে আপু, বুঝেছি, থ্যাংক ইউ সো মাচ। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ফর বা সিন্সের ব্যবহার, ফর সিন্স দুটাই হচ্ছে যতক্ষণ ধরে তুমি যদি সময় উল্লেখ করো তাহলেই ফর বা সিন্সের ব্যবহার আসবে। ফর কখন? যখন তুমি নির্দিষ্ট করে বলবে। সিন্স কখন? যখন তুমি নির্দিষ্ট করে বলবে না। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, অ্যান্ড শি হ্যাজ বিন রিডিং ফর 3 hours। তুমি যখন সময় নির্দিষ্ট করছি তখন হচ্ছে আমার ঘন্টা বা সময়টা একদম পারফেক্টলি নির্দিষ্ট করার আছে ফর দিয়ে। আর যখন আমি সময় নির্দিষ্ট করছি না, দ্যাট মিনস একটা দিয়ে কোনো দিন বলে দিলাম, হয় বুধবার, মঙ্গলবার, সকাল, বিকাল, তখন হয়ে যাবে সিন্স। হয়ে গেল, ডান। ওকে, থ্যাংক ইউ। আর ডান 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 ডান, ক্লিয়ার, ডিসি, পারফেক্ট, একদমই পারফেক্ট। সো চলো আমরা এবার তাহলে পরবর্তীটা তোমাদের সাথে একটু ক্র্যাক করি। তোমরাই আমাকে বলো যে সিম্পলের ক্ষেত্রে এখানে কি পার্থক্য আছে, যেটা দিয়ে আমি বুঝবো যে এটা ফিউচার টেন্স। তাড়াতাড়ি, সময় মাত্র 30 সেকেন্ড, দ্রুত লিখে ফেলি আমরা। ওকে, V1, V1 তো সবসময়ই থাকে, এছাড়া নাইস। ওকে, শ্যাল বা উইল, আমি কিন্তু অ্যান্সার পেয়ে গিয়েছি। শ্যাল বা উইল, শ্যাল অর উইল। শ্যাল অর উইল, ওকে, রাইট। অনেকেই বুঝে গিয়েছো যে এখানে ডিফারেন্সটা হচ্ছে শ্যাল বা উইল। ফিউচারের ক্ষেত্রে যেহেতু আমরা জানি না ভবিষ্যতে আসলে কি হবে, সো আমরা সব কিছুতে একটা সম্ভাবনা বসিয়ে দিব। সম্ভাবনা কি? যে এই জিনিসটা ভবিষ্যতে হবে, কোনো গ্যারান্টি নেই হবে কিনা, বাট হবে। সো এই যে সম্ভাবনা, এই সম্ভাবনার নাম হচ্ছে শ্যাল অথবা উইল। সব জায়গায় এই সম্ভাবনা আছে। ফিউচারের মধ্যেই সম্ভাবনা আছে, যে সম্ভাবনা কিনা আমাদের মধ্যেও আছে, আমরা দেশের ভবিষ্যৎ, ওই ভবিষ্যৎ বা ওই সম্ভাবনা থেকে আমরা শ্যাল বা উইল বসিয়ে দিব। তো শ্যাল বা উইল হচ্ছে জেনারেলি আমাদের সেই সম্ভাবনাময় অক্সিলারি। ফিউচারের সকল পার্টে তুমি শ্যাল বা উইল পাবে। এবার শ্যাল উইলের সাথে আমাদের জেনারেল টেন্সের যে চিট কোড আছে সেগুলো একটু বসাই তো। কীভাবে বসাই? প্রথমটা দেখো, আমার আছে কি সিম্পল, ভার্বের ফার্স্ট ফর্ম বা ভার্বের মেইন ফর্ম। মেইন ফর্মের পরেই হচ্ছে শ্যাল বা উইল, যখন আমার এটার আগে অ্যাড হয়ে যাচ্ছে জিনিসটা কি ফিউচার সিম্পল। আই উইল গো টু স্কুল টুমরো, আমি কালকে স্কুলে যাব। আই উইল রিড দ্য বুক দ্য নেক্সট মান্থ, আমি পরের মাসে বইটা পড়ব। সো এইভাবেই আমরা যেটা করছি, আমরা ওই শ্যাল বা উইল দিয়ে একটা ফিউচার ক্রিয়েট করছি, যেটা কিনা একদমই সিম্পল। বাট এটা যদি কন্টিনিউয়াস কিছু বোঝায় যে কাজটা চলতে থাকবে, তখন হয়ে যাবে উইল বি বা শ্যাল বি, ভার্ব প্লাস আইএনজি তো আছেই। সো আই উইল বি রিডিং দ্য বুক, আমি কি করব? বইটা পড়তে থাকবো। বা আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে থাকবো। তারপরে আসছে কি বলতো? তারপরে হচ্ছে উইল বা শ্যাল দিয়ে ভার্বের থার্ড ফর্ম, যেটা হচ্ছে কিনা পারফেক্ট। শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, হ্যাভ তো হ্যাভের মতো জায়গার মধ্যেই বসে থাকবে। আর V3 তো এটা চিট কোড, সবগুলাতেই আমরা পাবো। সো আই শ্যাল হ্যাভ রেড দ্য বুক, আমি হয়তো বইটা পড়ে থাকবো। মানে কাজটা ভবিষ্যতে শুরু হবে, যেটা কিনা অপেক্ষাকৃত একটু আগে শুরু হবে, সেটাই আমাদের এই ফিউচার পারফেক্টের সিম্পটমে বসবে। কারণ যেহেতু একটু আগে শুরু হবে তো একটু আগেই শেষ হবে, ওই হিসেব করে আর কি। এবার যদি বলি পারফেক্ট কন্টিনিউয়াস, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, তারপরে যাচ্ছে কি ভার্ব প্লাস আইএনজি আর অবজেক্ট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো 12টা টেন্সের রুল নিয়ে কার কার সমস্যা আছে একটু দ্রুত আপনাকে কমেন্টে জানিয়ে দাও, যে 12টা টেন্সের রুল নিয়ে কার কার কী কী সমস্যা এখনো পর্যন্ত রয়েছে। শ্যাল বি, উইল বি, রাইট, এগুলা হচ্ছে আসবে কিসে বলো তো? কন্টিনিউয়াসে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, কোনো প্রবলেম নাই, কোনো, একদম পারফেক্ট, ঠিক আছে। সো আমরা কি করলাম? আমরা কিন্তু এতক্ষণে খুব বেশি সময় নিইনি, খুব বেশি সময়ের মধ্যে 12টা রুল পড়ে ফেললাম, 12টা টেন্সের রুল। সো আমরা প্রথমে কি বলেছি? রাইট ফর্ম ভার্ব বুঝতে হলে তোমাকে প্রথম যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে টেন্স। টেন্স কেন? কাল,
কোন কালে কোন কাজটা কখন কিভাবে হচ্ছে সেটা যদি না বুঝতে পারি তাহলে কাজটা কোন ফর্মে হবে সেটাই তো আমরা বুঝবো না। তো এখন যেহেতু অলরেডি আমাদের কাল বোঝা হয়ে গিয়েছে, চলো কালের জন্য তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে আমরা কিভাবে কালটা বুঝবো। প্রেজেন্ট, চলো সিম্পল, পারফেক্ট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল ডটে এক জায়গায় দাঁড়ানো জেনারেল কথা বলবে, সো এটা ডট। তোমরা এভাবে আইডেন্টিফাই করতে পারো ডট। সিম্পলটা এক জায়গায় দাঁড়ানো, সাধারণ কাজ, সাধারণ অতীত, সাধারণ ভবিষ্যৎ সবই সিম্পল, একদম এক জায়গায় ডটে দাঁড়ানো। এবার কোনো একটা কাজ আগে শুরু হয়েছে, এখনো পর্যন্ত হয় ফলাফল পাইনি, হয় ফলাফল পেয়েছি, বা ভবিষ্যতে একটু আগে শুরু হয় ফলাফল পাবো, এই জন্য এটা একটু লাইনের আগে চলে এসেছে। এসে দেখো এই যে কাজটা চলছে চলছে চলছে, দ্যাটস ওয়াই ইটস পারফেক্ট। কন্টিনিউয়াস, কাজটা চলমান এবং কাজটা অনেক ধীরে ধীরে চলমান। এভাবে আমরা কাজগুলোকে আইডেন্টিফাই করতে পারি। এক জায়গায় দাঁড়ানো, চলছে, আগে থেকে শুরু হয়েছিল, এখনো পর্যন্ত আমার কাছে ফলাফল আসা বাকি। এরপরে কাজটা কন্টিনিউয়াস এবং খুবই ধীরে ধীরে ধীরে, দ্যাট মিনস কাজটা পূর্বে শুরু হয়ে এখনো পর্যন্ত হয় আমার কাছে ফলাফল আসা বাকি, না হলে আমি ফলাফলটা পাবো কিছুক্ষণের মধ্যে, বা আমি একটু সময় নিয়ে কাজটা করেছি বলেই সেই কাজটা আসলে করতে সময় লেগেছে। এইভাবে আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারি 12টা টেন্স, প্রেজেন্ট, পারফেক্ট, সরি প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। সো এবার বলো কারো কোনো কনফিউশন আছে কিনা? কোনো কনফিউশন না থাকলে এক্ষুনি আপুকে বলে দাও ডান অ্যান্ড ক্লিয়ার। তো আমরা আস্তে আস্তে এবার যাই, যেহেতু শেষ করলাম একটা স্লো টেন্স দিয়ে, আমরা স্লোলি চলে যাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস একটা রুলে। ওকে আপুর এক্সাম হলে সবগুলো রুল ভুলে যাই, খুবই ভালো বুদ্ধি, এজন্য এই স্ট্রাকচার মনে করিয়ে দিলাম। রুল ভুলে যাই কোনো সমস্যা নেই, পয়েন্টসগুলো মাথায় রাখো, কোন পয়েন্টটা কিভাবে এবং কিভাবে শুরু হচ্ছে, তারপরে তুমি অক্সিলারি ভার্বগুলোকে ওইটার সাথে ম্যাচ করে পড়ে ফেলো, তাহলে তোমার জন্য একদম ইজি হয়ে যাবে। আর ক্লাস শেষে মাস্ট যে কাজটা করবে, আপু তো মুখে মুখে উদাহরণ দিয়েছি না, রুলসগুলো তো তোমরা অবশ্যই মার্ক করে নিয়েছো, সো সেই রুলগুলো দিয়ে নিজের উদাহরণ তৈরি করে আপুকে একটু একটা কমেন্টসে জানিয়ে দেবে। কোন কমেন্টসে? আমাদের ইংলিশ এফএকিউর একটা থ্রেড রয়েছে, যেই থ্রেডে কিনা তোমরা খুব ইজিলি কমেন্টস করতে পারবে, সো ওখানে তোমরা কমেন্টসগুলো করে দেবে। ওকে, এবার যাই একটা খুব মজার ব্যাপার, আমাদের যে ভার্ব রয়েছে তার সাথে সাবজেক্টের কিন্তু একটা বন্ধুত্ব আছে, যদিও দুজনে দেখতে ভীষণ মোটা, স্বাভাবিক, কারণ সাবজেক্টটা অনেকগুলো হয়, ভার্বও বেশ কঠিন কঠিন হয়, অনেকগুলো রূপ পরিবর্তন করে। সো যেহেতু অনেকগুলো রূপ পরিবর্তন করে, অনেক কিছু করে, সো এটা একটু মোটাসোটাই হয়। সো এই ভার্ব এবং সাবজেক্টের অ্যাগ্রিমেন্ট আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের রুলগুলো এখন আমরা পড়বো। দ্যাট মিনস সাবজেক্টের সাথে ভার্ব যদি ঠিক মতো কাজ না করে, ঠিক মতো মতবিনিময় না করে, বা পার্টিসিপেশনটা ঠিক মতো না করে, তাহলে এদের গ্রুপ টাস্কটা একদম ব্ল্যান্ড, ফেল হয়ে যাবে। সো ওই ফেলিয়ার থেকে বাঁচানোর জন্যই এখন আমরা সাবজেক্ট ভার্বের কিছু অ্যাগ্রিমেন্ট পড়বো। আর ইউ গাইজ রেডি? সো রেডি হলে দ্রুত লিখে দাও ইয়েস আপু রেডি। চলো দেখে আসি কারা কারা এটার জন্য রেডি আছি। All right, ready, fine, okay, thank you so much. চলো চলে যাই। রুল নাম্বার 1, কাউন্টডাউন শুরু, 25টা রুল পড়াবো। 1 নাম্বার রুল দিয়ে শুরু করছি, 0 নাম্বার রুল অলরেডি আমাদের ডান, সো রুল নাম্বার 1 চলো যাই। সেন্টেন্সটির সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, আমি তুমি ছাড়া ভবে আছে যারা সকলেই থার্ড পারসন। সো সেন্টেন্সের যে সাবজেক্টটা আছে সেটা যদি তৃতীয় পুরুষের, অর্থাৎ আমরা জেনারেলি বাংলায় যদি বলি তাহলে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, পরপুরুষ, এভাবে আমরা বলি। অনেকে বাংলা জানতে চাচ্ছ যে আপুকে বাংলায় কি বলে, সো বাংলাও বলে দিলাম, বাট পার্সেন্টটাই আমরা চিন্তা করি। থার্ড পার্সনের আবার সিঙ্গুলার নাম্বার হতে হবে, প্লুরাল হওয়া যাবে না। একমাত্র তখনই এস বা ইএস যুক্ত হবে কিসের সাথে বলো তো? আমাদের ভার্বটার সাথে, এবং সেন্টেন্সটা হবে প্রেজেন্টের ইনডিফিনিট টেন্স। মনে আছে একদম প্রথমেই বলেছিলাম যে ভার্বের সাথে সিঙ্গুলার হলে এস বা ইএস যুক্ত হয়ে সেই সাবজেক্টের ভার্বটা বসবে। ভার্বেরই কিন্তু রূপ পরিবর্তন হচ্ছে, অন্য কারণ না। দ্যাট মিনস আমার সাবজেক্টটা কি বলো তো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং আমার ভার্বটা কি এস বা ইএস যুক্ত। এবার একটা খুবই কমন কোয়েশ্চেন হচ্ছে যে
আপু এস বাই এস কোথায় বসাবো, এটা বুঝি না। এটা বোঝার জন্য তোমাকে জেনারেলি অনেকগুলো ভার্ব পড়তে হবে, অনেকগুলো ভার্ব পড়লে তুমি বোঝা যাবে এটা কীভাবে চেঞ্জটা হয়। আবার কিছু রুলস আছে, যেমন তোমার ভাওয়েলের সাথে এটা হয়, কনসোনেন্টের সাথে এটা হয়, সবসময় হয় না, এক্সেপশনস থাকে। তো আমি সাজেস্ট করবো তোমরা জেনারেলি ভার্বগুলোকে পড়ো, পড়লেই বুঝে যাবে যে তোমার আসলে কখন কি ঘটছে। একটা এক্সাম্পল দেখি। আইমান opens the windows every day. সে কি করে, প্রতিদিন জানালাটা খোলে। সো যেহেতু সে প্রতিদিন জানালা খোলে এবং আমার সাবজেক্টটা হচ্ছে কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অনেকের একটা কনফিউশন হতে পারে যে এখানে তো উইন্ডোজ, তাহলে এটা কেন থার্ড পারসন, সরি এস বা ইএস যুক্ত, কারণ উনি হচ্ছেন আমার সাবজেক্ট, দিস ইজ মাই সাবজেক্ট। অ্যাজ আইমান উইন্ডোজগুলো খোলে, এই জন্য আইমান সিঙ্গুলার, আমার ভার্বটা সিঙ্গুলার, এই জন্য এস বা ইএস যুক্ত। দ্য বয় প্লেজ ফুটবল, ফুটবল তো একটা টিম ভিত্তিক গেম, তাহলে এটা একজনের জন্য এস বা ইএস কেন হবে, কারণ খেলছে তো একজন, দি বয়, ছেলেটি খেলছে এবং খেলছে বলেই এইখানে এস বা ইএস যুক্ত হচ্ছে। এখন দুইটাই তো এস দেখালাম, ইএস কোনটা হতে পারে, ইএস হতে পারে আই দিয়ে তো হবে না, ইএস দিলে হলে অবশ্যই আমাকে কি দিতে হবে, থার্ড পারসন। কি, চলো আমরা থার্ড পারসন দিয়ে স্টার্ট করি। মোনা goes to school. আমি স্কুল বানানো ভুল লিখতেছি, মাঝে মধ্যে যে কি হয়। আচ্ছা, মোনা গোজ টু স্কুল, সে স্কুলে যায়। যেহেতু মোনা স্কুলে যায় এবং মোনা আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে কি হবে, এস বা ইএস যুক্ত হবে। এবার গোজ কি হচ্ছে দেখো তো, opens ends with a consonant, again plays ends with a consonant. সো যদি কনসোনেন্ট না হয়ে ভাওয়েল হয় তখনই কিন্তু আমার ইএস যুক্ত হবে। যেমন গোজ এন্ডস উইথ এন ভাওয়েল, সো ওই যে ভাওয়েল দিয়ে হইলো এই জন্য এটা ইএস যুক্ত হলো। সো এস বা ইএস এর কনফিউশনটা আই গেস ক্লিয়ার। এবার বলো রুল নাম্বার 1 নিয়ে কার কার কনফিউশন আছে। সো রুল নাম্বার 1-এ কারো কোনো কনফিউশন থাকলে আরেকবার রিপিট করব, বাট দেখি। ওকে, না আপু প্রবলেম নেই, ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, অনেকেই বলছো ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। চলে যাই আমাদের কাউন্টডাউনের সেকেন্ড রুল, রুল নাম্বার 2। রুল নাম্বার 2-তে কি পড়া যায়, সেন্টেন্সের অর্থ যদি ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হিস্টোরিক্যাল ফ্যাক্ট বা সায়েন্টিফিক ফ্যাক্ট হয়, সেক্ষেত্রে কি হবে, ওই সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে হবে। কেন ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে হবে, প্রথমেই বলেছি ইনডিফিনিট আমাদের দুইটা ক্ষেত্রে ব্যবহৃত হয়। এক, এমন একটা কাজ যেটা রেগুলার হচ্ছে বা হয় বা হবে এরকম, মানে খুবই সিম্পল প্রেজেন্ট। এছাড়া এরকম 4টা সেগমেন্ট, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হিস্টোরিক্যাল ফ্যাক্ট, সায়েন্টিফিক ফ্যাক্ট। কীরকম, আই স্মেলস, বরফ সব সময়ই গলে, এটা সায়েন্টিফিক ফ্যাক্ট, এটা গলবে বাধ্য। ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াসে গেলে অবশ্যই পানি বয়েল হবে, মানে ফুটবে, সিদ্ধ হবে। সো দেখো এগুলো হচ্ছে সায়েন্টিফিক ফ্যাক্ট। আবার সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা হচ্ছে ইউনিভার্সাল ফ্যাক্ট, সব সময় সূর্য ইস্ট থেকেই উঠবে, অন্য কোনো দিক থেকে উঠবে না। সো আকবর অ্যাসেন্ডস দ্য থ্রোন অ্যাট ভেরি আর্লি এজ, আকবর অনেক ছোট বয়সে সিংহাসনে আরোহণ করেছিল। সো এই যে ঘটনাটা হিস্ট্রিতে ঘটেছে, কিন্তু সে তো অনেক আর্লি এজে করা হয়ে গিয়েছে এবং এটা হিস্ট্রিক্যাল ফ্যাক্ট, যেহেতু ফ্যাক্ট তাই এটা প্রেজেন্ট। যদিও হিস্ট্রি মিনস আমাদের পাস্ট, সব কিছু আমরা পাস্টে কথা বলি, বাট যখন হিস্ট্রিক্যাল কোনো ফ্যাক্ট নিয়ে আমরা আলোচনা করব সেটা অবশ্যই আমাকে প্রেজেন্টে লিখতে হবে, এবং প্রেজেন্টে লিখতে হলে অবশ্যই রুলটা মাথায় রাখতে হবে যে এস বা ইএস প্রেজেন্টটা সিঙ্গুলার উপর ভিত্তি করে, সাবজেক্টটা সিঙ্গুলার বা প্লুরালের উপর ভিত্তি করে আমাকে অবশ্যই বসাতে হবে। যেহেতু দ্য সান রাইজেস, আই স্মেলস, আকবর অ্যাসেন্স, এখানেও কিন্তু আমার কি হচ্ছে, সবগুলো সাবজেক্ট আমার সিঙ্গুলার। যেহেতু সাবজেক্টগুলো সিঙ্গুলার তাই আমি এস বা ইএসকে খুব সুন্দরভাবে এখানে ব্যবহার করতে পারছি, আদারওয়াইজ আমি এখানে ব্যবহার করতে পারতাম না। প্লুরাল থাকলে যেমন উই গো টু স্কুল এভরি ডে, আমরা প্রতিদিন স্কুলে যাই,
প্রতিদিন যেহেতু যাই এবং এটা আমাদের একদম হ্যাবিচুয়াল ফ্যাক্ট, তাই এটা আমাদের অবশ্যই প্রেজেন্টে থাকার পাশাপাশি কিন্তু ভার্বটাকে খেয়াল করো, প্লুরালে থাকার কারণে অবশ্যই ভার্বটাও প্লুরাল হচ্ছে, এস বা ইএস যুক্ত হচ্ছে না। এভাবে আমরা খুব সুন্দরভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আইডেন্টিফিকেশন করতে পারি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা সাবজেক্টের সাথে কোন টার্মে থাকলে আমরা কি করব, এই জিনিসটাকে কিভাবে ব্যবহার করব। এবং প্রেজেন্ট ইনডিফিনিট সবসময় দুটা ক্ষেত্রেই ব্যবহৃত হয়, হয় সেটা সাধারণ বর্তমান বলবে অথবা এরকমভাবে বিভিন্ন ফ্যাক্টস নিয়ে কথা বলবে। আচ্ছা, যারা বলছো যে আপু রুলটা আরেকবার বলেন, সহজের জন্য একদম সহজ করে আবার বলি। 4টা জায়গা আছে যেখানে কিনা আমাদের প্রেজেন্ট অলওয়েজ প্রেজেন্ট থাকবে: ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হিস্টোরিক্যাল ফ্যাক্ট, সায়েন্টিফিক ফ্যাক্ট। তো এই যে 4 ধরনের ফ্যাক্ট, এই ফ্যাক্টগুলোতে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার হবে। সাবজেক্ট যেমনই হোক না কেন, টেন্স আমার সব সময় প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এবং সাবজেক্টকে আমাকে কীভাবে লক্ষ্য রাখতে হবে, সাবজেক্টের নাম্বারটা লক্ষ্য রাখতে হবে। সে কি ফার্স্ট পার্সনে আছে, সেকেন্ড পার্সনে আছে, না থার্ড পার্সনে আছে। যদি থার্ড পার্সনে থাকে সে কি সিঙ্গুলারে আছে না প্লুরালে আছে। এই জিনিসগুলো বুঝলেই আমি ভার্বের রূপটাকে নির্ধারণ করতে পারবো, এস ইএস যুক্ত করব কি করব না। এভাবেই আমি প্রেজেন্ট ইনডিফিনিটকে আইডেন্টিফাই করে আমার ভার্বটাকে বসাতে পারি। এই রুলসে আর কারো কোনো প্রবলেম থাকলে আপুকে একটু জানিয়ে দাও। আর যদি ক্লিয়ার হয় একটু ডান অ্যান্ড ক্লিয়ার লিখে দাও, টিসি। ওকে, ডান অ্যান্ড ক্লিয়ার, কোনো প্রবলেম নাই, ঠিক আছে, থ্যাংক ইউ, নাইস। খুবই ভালো লাগছে যে তোমরা রুলসগুলোকে খুব ইজিলি বুঝে যাচ্ছ। রাইট ফর্ম অফ ভার্বস কিন্তু বেশ কঠিন একটা টপিক, যেটা কিনা আমাদের এসএসসিতে একদম 5-5টা মার্কের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট থাকে এবং পরীক্ষাতে এমনভাবেই আসে আমরা প্রায়ই কনফিউজ হয়ে যাই যে আমরা এটা কীভাবে অ্যান্সার করবো, বা অ্যান্সার করতে গেলে আমাদের কোন জিনিসটা মাথায় রাখতে হবে, কোন জিনিসটা মাথায় রাখতে হবে না। আবার খুবই কমন একটা কোয়েশ্চেন হচ্ছে, আপু এত রুল একদমই মনে থাকে না। সো রুলগুলোকে তো একটু মাথায় রাখতে হবে, ওইভাবে না হলেও একটু চেষ্টা করতে হবে পড়ার। বাট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে প্র্যাকটিস। এই যে রুলগুলো আপু দিচ্ছি, আপুর রুলগুলো দেওয়ার পরে ক্লাসের পরপরই তোমাদের জন্য যেটা হোমওয়ার্ক আকারেও থাকবে সেটা হচ্ছে এই প্রত্যেকটা রুলের একটা করে বা দুটো করে, যে যতটা পারো, বাট একটা মাস্ট, সর্বনিম্ন একটা করে আমাকে উদাহরণ তোমাদের লিখে দিতে হবে। You guys will write one example of each of the rules. 0 থেকে নিয়ে 25 পর্যন্ত যে কয়টা আমাদের স্ট্রাকচার এবং রুল রয়েছে সবগুলো একটা করে এক্সাম্পল মাস্ট লিখে দিবে। নোট ডান, ওকে, ভেরি গুড। তাহলে চলো আমরা রুল নাম্বার 3-তে চলে যাই। সরাসরি যে অ্যাডভার্বিয়াল টাইম, অ্যাডভার্ব অফ টাইম যেটা, সেটা যদি নেই থাকে অর্থাৎ না থাকে, কিন্তু সেন্টেন্সের মধ্যে এমন কিছু ওয়ার্ডস থাকে, ওয়ার্ডসগুলো ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। বাট অ্যাডভার্ব অফ টাইমের ক্ষেত্রে টাইমটা উল্লেখ নাই। কিছু অ্যাডভার্বিয়াল ওয়ার্ডস আছে যেগুলো কি অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি। টাইম নাই, বাট এই শব্দগুলো থাকার কারণে আমি বুঝতে পারছি যে এখানে একটা সময়ের উল্লেখ থাকার কথা। সেই অ্যাডভার্ব অফ টাইম বা অ্যাডভার্বিয়াল টাইম যেটা, সেই পার্টে সেন্টেন্সটা অলওয়েজ কি হবে বলো তো? সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। এটা একটা মজার রুল। কেন এটাই প্রেজেন্ট ইনডিফিনিট? কারণ হি অলওয়েজ ডিস্টার্বস ইন দ্য ক্লাস, সব সময় করে। শি ভিজিটস মাই ফ্যামিলি ওকেশনালি, সে মাঝে মধ্যে আমার ফ্যামিলিকে ভিজিট করে। এই কাজগুলোও দেখো কিছুটা রিলেট করার মতো। ঘটনাগুলো কিন্তু ঘটেই, হ্যাবিচুয়ালি ঘটে, অভ্যাসগতভাবে ঘটে, পরিবর্তন হয় না। যে ক্লাসে বিরক্ত করার সে প্রতি সববারই ক্লাসটাতে বিরক্ত করে। সে যে আমার বাসায় মাঝে মধ্যে আসে, হয়তো সঠিক সময় আমি জানি না, হয়তো 1 মাসে একবার আসে, কখনো কখনো 2-3 মাসে একবার আসে। এই যে 2-3 মাসে একবার আসা বা 1 মাসে একবার আসার যে ব্যাপারটা, এটাও তো ঘটে হচ্ছে খুবই মানে রেগুলার বেসিসে, একটা রুটিন মেনটেন করে। সো রুটিন মেনটেন করলে সেটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে চলে যাবে। সেক্ষেত্রে তোমার জন্য ইম্পর্টেন্ট কি বলো তো? এই রুল থেকে ওয়ার্ডগুলো মার্ক করা, যে এই ওয়ার্ডগুলো থাকলে আমি বুঝে যাব যে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। যদিও মনে হয় যে অন্য কিছু হতে পারে, বাট আসলে কিন্তু অন্য কিছু হয় না, এটা প্রেজেন্ট ইনডিফিনিটই হয়।
সো একটু যারা নোট নিচ্ছ এই পার্টটা নোট করে নাও। আপু টাইম দিচ্ছি তোমাদেরকে, বেশি না, মাত্র 30 সেকেন্ড। 30 সেকেন্ডে দেখি কারা এটা দিয়ে দিতে পারো। ওকে ওকে, অনেক 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 কমেন্টস, একটু কমেন্টস এঙ্গেজ করা যাক, একটু দেখা যাক কারা কারা আছি। অনেক কিছু জিজ্ঞেস করা হচ্ছে। এর মধ্যে প্রথম কোয়েশ্চেন যেটা, আপু অলওয়েজ, রেগুলারলি, এগুলো কেন অ্যাডভার্ব অফ টাইম বলা হয়? সেটা বোঝার জন্য তো অ্যাডভার্ব পড়তে হবে প্রথমে। অ্যাডভার্ব অফ টাইম এই জন্য বলা হয় যে এগুলা দিয়ে আমরা জেনারেল টাইমটাকে উল্লেখ না করেও তোমাকে একটা টাইম রিলেটেড ইনফরমেশন দিতে পারি। অলওয়েজ, সব সময়, জরুরি না যে রাত 12টা হলে সেটা রাত 12টা, বিকাল 4টা হলে বিকাল 4টা। 24 ঘন্টার মধ্যে সেটা রিপিটেশন হতেই থাকে। যেটা অফেন, খুবই মাঝে মধ্যে হয়, ওকেশনালি, সেটাও ওকেশন বেসিসে হয়। হতে পারে যে কেউ একজন তোমার বাসায় এসে শুধুমাত্র ঈদে অথবা গ্রীষ্মের ছুটিতে, অথবা দেখা যায় যে অনেকের পূজার ছুটিতে অনেকের ফ্রেন্ডরা বেড়াতে আসে। সো এই যে ব্যাপারগুলো ঘটে ওকেশন ওয়াইজই ঘটে। রেগুলারলি যারা ক্লাস করি তারা কিন্তু প্রতিদিনই ক্লাস করি। তাছাড়া ধরো জেনারেলি, ডেইলি, এভরিডে, এই যে ব্যাপারগুলো সবগুলোই কিন্তু টাইম স্পেসিফিকলি আমাকে না বললেও টাইমের একটা আইডিয়া দেয়। যেহেতু এটা টাইমের একটা আইডিয়া দেয়, তাই সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল টাইম বা অ্যাডভার্ব অফ টাইম। ওকে, এই পর্যন্ত তো আই গেস ডান না? সবাই লিখেও ফেলেছে অলরেডি আমার পেছনে যে ডান অ্যান্ড ক্লিয়ার। তো আমরা চলে যাই রুল নাম্বার 4। রুল নাম্বার 4-এ আছে যে বি ভার্ব নেই যে সকল সেন্টেন্সে, সেটার ক্ষেত্রে যখন আমরা নেগেটিভ করব কিংবা ইন্টারোগেটিভ করব, তখন আমরা কি করব? ডু, ডিড, ডাজকে ব্যবহার করব। ধরো আমার কাছে একটা বি ভার্ব নেই। বি ভার্ব মানে কি? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বটা আমার কাছে প্রেজেন্ট নেই, বাট সেই সেন্টেন্সটাকে আমি হয় নেগেটিভ করবো না হলে ইন্টারোগেটিভ করব। সেটা আমি কিভাবে করব? এই যে দ্য বেবি ডাজ নট স্লিপ, নেগেটিভ করলাম, বাচ্চাটা ঘুমায় না। দ্য বেবি স্লিপস, দ্য বেবি ডাজ নট স্লিপ। সো যেহেতু বাচ্চাটা ঘুমোচ্ছে না, আমার কাছে কোনো অক্সিলারি ভার্ব নেই এটাকে নেগেটিভ করার জন্য। সো আমি এখানে একজনকে ধার নিব। এই ধার নেওয়া আমাদের যে অক্সিলারি ভার্ব সেটা হচ্ছে ডাজ। যদি এটা বেবি মানে থার্ড পারসন সিঙ্গুলার না হইতো, প্রেজেন্ট হইতো, আই হইতো, আই স্লিপ, আই ডু নট স্লিপ, বা ইউ স্লিপ অর ইউ ডু নট স্লিপ, সেক্ষেত্রে এটা কি হতো? ডু ব্যবহার হতো। সো ডু এর ব্যবহারটা কোথায় বলো তো? ডু এর ব্যবহার হচ্ছে হয় সেটা ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সনের ক্ষেত্রে, অথবা প্লুরালের ক্ষেত্রে। মানে শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কিন্তু আমার ডাজ ব্যবহৃত হয়। এরপরে আসছি, যদি ইন্টারোগেটিভ করি, ডিড ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস ইয়েস্টারডে? তুমি কি গতকালকের ক্লাসটা অ্যাটেন্ড করেছিলে? আমি কিন্তু আগামীকাল এই প্রশ্নটা, মানে আগামী ক্লাসে তোমাদেরকে এই প্রশ্নটা করতে পারি যে তোমরা কি গত ক্লাসটা অ্যাটেন্ড করেছিলে? ডিড ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস? তাই না? সো দেখো, এই যে আমি প্রশ্ন করব, কিন্তু প্রশ্ন করার জন্য আমার কাছে অক্সিলারি ভার্ব নেই, তখন আমি ধারের অক্সিলারি ভার্ব নিয়ে আসবো। সো ডু, ডিড, ডাজ হচ্ছে আমার ধারের অক্সিলারি ভার্ব, যেগুলো কিনা আমাকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে সাহায্য করে। কখন? যখন আমার কাছে বি ভার্ব প্রেজেন্ট থাকে না সেন্টেন্সে। ওকে, রুল নাম্বার 4 ডান। চলে যায় রুল নাম্বার 5। WH কোয়েশ্চেন মানে যখন কোয়েশ্চেন করতে হবে। সো WH কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা WH ওয়ার্ডস ব্যবহার করি। WH কেন? হোয়াট, ওয়েন, হাউ, এগুলো ইউজ করতে দেখো প্রথমে কি আসে? W এবং H আসে। সো হোয়াট, ওয়েন, ওয়্যার, হু, হুইচ, হুজ, ওয়াই, হাউ, সবগুলো শব্দ দেখো W এবং H আসে না? এই জন্য এটাকে বলা হয় WH কোয়েশ্চেন্স বা WH ওয়ার্ডস। সো এই ওয়ার্ডগুলো ব্যবহার করে আমরা জেনারেলি কি করি? কোয়েশ্চেন করি। What is your name? How are you? Who are you? Why this is happening? Which is the book you are reading? অজস্র উদাহরণ আছে। সো এই অজস্র উদাহরণ দিয়ে আমাদের আর কিছু করার দরকার নেই। এই WH কোয়েশ্চেনকে আমরা অ্যাজ অক্সিলারি ভার্ব ব্যবহার করে নিব যখন আমাদের হাতে হয় স্পেসিফিক অক্সিলারি ভার্ব নেই, কিংবা আমি জাস্ট কোয়েশ্চেন করতে চাচ্ছি। হোয়াট ইজ ইয়োর নেম? এখানে অক্সিলারি ভার্ব আছে, বাট আমি যেহেতু প্রশ্ন করতে চাচ্ছি তাই আমি WH কোয়েশ্চেন দিয়ে, ওয়ার্ডস দিয়ে কোয়েশ্চেন করব। সো কোয়েশ্চেন প্যাটার্ন তৈরি করার জন্য আমাদের কাছে কি আছে? কিছু কোয়েশ্চেন ওয়ার্ড আছে যেগুলোকে আমরা WH ওয়ার্ড বলি। সেই WH ওয়ার্ড দিয়ে আমরা সাবজেক্টের উপর ভিত্তি করে কোয়েশ্চেন করে ফেলবো। ডান উইথ রুল নাম্বার 5। সহজ ছিল, ছোট্ট ছিল, খুবই ছোট্ট একটা, যে কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সেস তৈরি করব। সো যাদের 5টা রুল পর্যন্ত ডান হয়েছে তারা একটু আপুকে জানিয়ে দিই। ম্যাম আজকে কতটা রুল পড়াবেন? যারা ক্লাসের প্রথম থেকে আছে তারা একটু এটার উত্তর দিতে। আমরা বলেছি কয়টা রুল পড়বো প্রথম থেকে, যেহেতু জানিয়েছি, আমি দেখি কারা প্রথম থেকে আমার সাথে ক্লাসটা কন্টিনিউ করছি।
ওকে, রাইট নাও, হ্যাঁ, পারফেক্ট। তোমরাই বুঝে গিয়েছো যে কয়টা রুল আমরা পড়বো। আমরা টোটাল পড়বো 25টা রুল, যার মধ্যে অলরেডি 0 রুল ইনক্লুড করে আমরা কিন্তু 6টা রুল পড়ে ফেলেছি। এখন আমরা যাচ্ছি আরও একটা রুলের ক্ষেত্রে। 25 বলতে 0 রুলটাকে আমরা কাউন্ট করি নাই, বাট ঠিক আছে, 25 বা 26 যেটাই হোক না কেন, আমরা ওভাবেই ক্লাসটা কন্টিনিউ করছি। চলো, রুল নাম্বার 5 অবধি ডান। রুল নাম্বার 6, বর্তমানে চলছে এমন কোনো কাজকে যদি বলি, রিমেম্বার চলমানের ক্ষেত্রে আমাদের একটা স্লাইটলি জিনিস ছিল, বর্তমানে চলছে এমন কোনো কাজ বোঝালে অবশ্যই আমরা কি করে, আমরা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসকে ব্যবহার করি, কারণ কি আমরা সেটা বর্তমানে চলমান রয়েছে। কিন্তু যদি সময়ের কথা উল্লেখ থাকে, কীরকম, রাইট, রাইট নাও, সরি নাও, রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট, ইন দিস মোমেন্ট, অ্যাট দিস ভেরি মোমেন্ট, টুডে, একদম স্পেসিফিকলি বলে দিচ্ছে যে এখন, এক্ষুনি, এই মুহূর্তে, একদম এই মুহূর্তটাতেই, এবং আজকে। এভাবে যদি আমি কথাগুলো তোমাকে বলি, সময় একদম ঘড়ি ধরে উল্লেখ না করেও আমি তোমাকে একটা অ্যাডভার্বিয়াল টাইম দিচ্ছি, সময় দিচ্ছি এখনকার, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এই যে পুরো জিনিসটাকে নিয়ে আসবো। দ্যাট মিনস আমরা কোন জিনিসটাকে নিয়ে আসবো, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার নিয়ে আসবো। তো এখানে একটা খুব কনফিউশন ক্রিয়েট হতে পারে যে আপু কেন আমরা কন্টিনিউয়াসকে এইভাবে বসাচ্ছি। সো আমি খুব সহজভাবে ভেঙে ভেঙে বলি। প্রথমত, বর্তমানে চলমান কোনো কাজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে ফেলবো, কারণ সেই কাজটা কি হচ্ছে, বর্তমানে চলছে। বাট যদি আমার কাছে একদম স্পেসিফিক ওয়ার্ডসও থাকে, আমার জন্য বোঝাটা অনেক ইজি হয়ে যাবে। এবং এই স্পেসিফিক ওয়ার্ডগুলো থাকলে, যেগুলা কিনা নাও, রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট, ইন দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, অ্যাট দিস ভেরি মোমেন্ট, টুডে, এইগুলা দিয়ে আমি যখন কোনো টেন্সকে ইন্ডিকেট করব, সেটা সব সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এই সময়গুলোকে উল্লেখ করা থাকলেই আমাকে ভার্ব প্লাস আইএনজি হতে হবে। রাইট নাও দিলে আমার যে ভার্বটা আছে এটা কিন্তু অক্সিলারি ভার্ব প্লাস আইএনজি যুক্ত হবে। সেম গোজ ফর হিয়ার, আই অ্যাম টিচিং ইংলিশ গ্রামার, আমি বর্তমানে ইংলিশ গ্রামার পড়াচ্ছি, আমি ইংলিশ গ্রামার পড়াচ্ছি। সো আই অ্যাম টিচিং, দেখো অ্যাম, টিচিং, ভার্ব টিচ প্লাস আইএনজি, সো আমার কন্টিনিউয়াস। আবার যদি বলতাম রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট বা টুডে, আই এম টিচিং ইংলিশ নাও বা রাইট নাও, তখন কি হয়ে গেল যে পুরো জিনিসটাতে রাইট নাও থাকুক আর না থাকুক অবভিয়াসলি কন্টিনিউয়াস হতো, বাট রাইট নাও দেখে আমি একদম চোখ বন্ধ করে কন্টিনিউয়াস বসিয়ে দিলাম। সো দিস আর কাইন্ড অফ চিট কোডস, যেই চিট কোডের মধ্যে আমরা কিন্তু বিভিন্ন রকমের জিনিস বুঝে যাই এবং সেই চিট কোডগুলো ব্যবহার করে আমাদের জন্য ইজি হয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফিল আপ করা। আমাদের মেইন টার্গেট কি বলো তো, রাইট ফর্ম অফ ভার্বসটা পরীক্ষায় ক্লিয়ারলি লেখা এবং সেটার মধ্যে কিছু গ্যাপ আছে, গ্যাপগুলো ফিল আপ করা। সো ধরো গ্যাপটা যদি এখানে থাকে, সেক্ষেত্রে আমি শুধুমাত্র আই ড্যাশ ইংলিশ গ্রামার, আমি নিশ্চয়ই ইংলিশ গ্রামার না, সো আমাকে বুঝতে হবে এখানে কোনো একটা কাজ বুঝিয়েছে। সে কাজটা কি, টিচ, টিচিং, অ্যাম টিচিং, হয়ে গেল কন্টিনিউয়াস। আবার তোমার ইজির জন্য যদি এখানে একটা মানে আন্ডারলাইন করে বলে দেয় যে রাইট নাও যুক্ত একটা সেন্টেন্স আছে, শি ড্যাশ উইথ হিম রাইট নাও, টকিং বা সামথিং কিছু একটা ব্র্যাকেটে আছে, তখন কিন্তু রাইট নাও দেখে আমি ইজিলি বুঝে যাব না যেটা কন্টিনিউয়াসের ফর্ম বসবে। সো তোমাদের এই নিয়ে কোনো রুলসে কনফিউশন থাকলে প্লিজ একটু আপুকে জানিয়ে দাও যে আপু এই রুলসে প্রবলেম আছে। ওকে, সো ফার কোনো প্রবলেম নাই আপু, ক্লাস ওকে। এটা খুব ভালো একটা প্রশ্ন যে রাইট নাও দেখলেই কি আমি কন্টিনিউয়াস বসিয়ে দেবো কিনা। ইয়েস, অফকোর্স, তুমি রাইট নাও হলেই চোখ বন্ধ করে সেখানে কন্টিনিউয়াস বসিয়ে দিতে পারো, এটাই আমাদের চিট কোড। আদারওয়াইজ তো আমরা সবাই রাইট ফর্ম ভার্ব কোথাও না কোথাও ইউজ করতে পারি, তাই না? ওকে, রুল নাম্বার 7, আমাদের এবার রুল নাম্বার 7-এর দিকে আগানোর পালা। সো
একটু আমরা যদি মনোযোগ দিই তাহলে দেখব যে আমাদের রুল নাম্বার 7-এর মধ্যেও কিন্তু V3-র একটা উল্লেখ আছে, যেটা কিনা হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং এই ধরনের জিনিসগুলোর উল্লেখ থাকলে আমরা সবাই জানি না বলো যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং যাই হোক না কেন এগুলো সবগুলাই আমাদের কোনটাকে নির্দেশ করে? পারফেক্টকে নির্দেশ করে। বাট পারফেক্টের অবশ্যই ভার্বের রুল কি? V3। সো এই জিনিসটা বুঝতে গিয়ে কারো কঠিন হবে? কোনো সেন্টেন্স যদি হ্যাভ বা হ্যাজ থাকে বা হ্যাড থাকে বা হ্যাভিং থাকে, সেক্ষেত্রে আমার কোন ভার্বের ফর্মটা বসবে? থার্ড, যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? একটা উদাহরণ দিই, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটা করে ফেলেছে। উই হ্যাভ মেড হিম দ্য ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছি। সো এইভাবে আমরা কি করতে পারি? আমরা কিন্তু এই রুলগুলা মেনটেন করলে সুন্দর মতো ভার্বের ফর্মটাকে বসিয়ে দিতে পারি, এবং ভার্বের কোন ফর্ম হবে সেটা নিয়ে চিন্তা করার কোনোই দরকার নেই। আমাদের মেইন জিনিসটা কি পড়ছি? রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক ফর্ম কোনটা। সো ফর্ম বুঝতে হলে চিট কোডগুলোতে অ্যাপ্লাই করতেই হবে। সো এখন আমরা যাই রুলস পড়ছি বা যেই 25টা রুলই পড়বো, সেটাই কিন্তু প্রত্যেকটাকে একটা চিট কোড ফর্মটা রাইটলি বসানোর জন্য। ওকে, রুল নাম্বার 8, সেন্টেন্সে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, লেটলি, সো, ফার ইত্যাদি যদি থাকে, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অ্যানাদার চিট কোড, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার জানি, কখন বসবে তা জানি, কিন্তু কি থাকলেই শুধুমাত্র চোখ বন্ধ করে প্রেজেন্ট পারফেক্ট বসিয়ে দিব? এই কয়টা সেন্টেন্স ওয়ার্ড যদি থাকে, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভরি, লেটলি, রিসেন্টলি, সো ফার, এই শব্দগুলো যদি সেন্টেন্সে দেখি, চোখ বন্ধ করে সুন্দর মতো করে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভার্ব ফর্মটা বসিয়ে দেবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভার্ব ফর্ম কি? V3। কিসের সাথে বলো তো? হ্যাভ বা হ্যাজের সাথে। সেখানে চোখটা হালকা খুলে একটা জিনিস খালি খেয়াল করতে হবে যে আমার সাবজেক্ট আসলে কোন ফর্মে আছে। সাবজেক্টটা বুঝে গেলেই কিন্তু আমার আর কোনো প্রবলেম হবে না। এখানে একটা মজার জিনিস আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অলরেডি এবং নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু ইয়েট বসে। অলরেডি এবং ইয়েট দুইটার অর্থই সেম, কিন্তু ইয়েট কখন বসে? যখন কোনো সেন্টেন্সের নেগেটিভ অর্থ দেয়। আর অলরেডি কখন বসে? যখন সেন্টেন্সটা পজিটিভ অর্থ দেয়। সো এখানে দেখো, আমি যদি একটা এক্সাম্পল দিই, শি হ্যাজ অলরেডি কেম আউট অফ দ্য ক্যাবিন, সে অলরেডি কেবিনের বাইরে চলে এসেছে। আবার হ্যাভেন্ট ইউ ডান দ্য ওয়ার্ক ইয়েট, তুমি কি এখনও কাজটা করনি? সে এখনও অবধি কেবিনের বাইরে চলে এসেছে, আর তুমি কি এখনও কাজটা করনি? একই অর্থ দিচ্ছে, বাট একটা পজিটিভ একটা নেগেটিভ। সো পজিটিভ আর নেগেটিভ মানে অ্যাফার্মেটিভ বা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমাকে অবশ্যই মাথায় যেটা রাখতে হবে, অলওয়েজ কিসে বসবে? অ্যাফার্মেটিভ। আর নেগেটিভের ক্ষেত্রে ইয়েট বসবে। সো রুল নাম্বার 8 ডান। এবার চলে যাচ্ছি রুল নাম্বার 9-এ। রুল নাম্বার 9, অতীত নির্দেশক যে শব্দগুলো আছে, কীরকম? ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লাস্ট নাইট বা লাস্ট দিয়ে যে কোনো টাইম, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট উইক, এগুলো থাকলে সব সময় কি হবে? আমার পাস্ট টেন্স। সব সময় আমার পাস্ট টেন্স হবে। অ্যানাদার চিট কোড ফর দিস, সেটা হলো যে অতীত নির্দেশক আমাদের কাছে কিছু ফ্রেজ আছে, ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এই সব কিছুকে আমি সুন্দর মতো পাস্ট টেন্সের স্ট্রাকচারে দেব। কোন পাস্ট টেন্স বলো তো? সেটা হবে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিট। আর যদি অনেক আগের কাজ বোঝায় তাহলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। এখন আমরা আজকে নর্মালটা শিখি। হি লেফট দ্য হোম লাস্ট টাইম, গতকাল রাতে সে বাসা থেকে চলে গিয়েছে। আই স ইউ লং অ্যাগো, আমি তোমাকে অনেক আগে দেখেছি। এই যে জিনিসগুলো পাস্টে হয়েছে, এবং শুধুমাত্র এই যে ওয়ার্ডসগুলা, এগুলোর জন্য আমি সহজে বুঝে যাচ্ছি এখানে আমার শুধুমাত্র পাস্ট ফর্ম বসবে, এবং ভার্বের কোন ফর্মটা বসবে বলতো? V2 বা সেকেন্ড ফর্ম। ঠিক আছে, এই পর্যন্ত ডান না? চলে যাচ্ছি রুল নাম্বার 10। পড়ে ফেললাম 10টা রুল, বাকি রইল কয়টা? কমেন্টসে বলো তো যে কয়টা রুল বাকি আছে। নো সুনার হ্যাড ডট ডট দেন, স্কার্সলি হ্যাড ডট ডট ওয়েন, হার্ডলি হ্যাড ডট ডট বিফোর। এইগুলো যদি থাকে অবশ্যই পাস্ট ইনডিফিনিট সেন্টেন্স হবে,
এবং হ্যাড যুক্ত অংশটার সাথে হবে। নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। যখনই সে পুলিশটাকে দেখলো, মানে পুলিশটাকে দেখার সাথে সাথেই কিনা সে পালিয়ে গেল। সো নো সুনার হ্যাড শব্দটার মানে হচ্ছে দেখা মাত্রই কাজ করা, এবং স্কার্সলি হ্যাড দ্যাট মিনস কোনো একটা জিনিস ঘটমান হবে, মানে হতে পারে। তারপরে হচ্ছে হার্ডলি হ্যাড হয়ে থাকতে পারে। এরকম ধরনের অর্থগুলো যখন আমরা বোঝাই তখন হচ্ছে আমরা কি করি, নো সুনার হ্যাডের পরবর্তী বা যে হ্যাডগুলো আছে হ্যাডগুলোর পরবর্তী অংশের মধ্যে পাস্ট ইনডিফিনিট টেন্স বসিয়ে দিই। তারপরে দেনের সাথে যেই সেন্টেন্সের স্ট্রাকচারটা চলমান আছে পাস্টের, সেটাই হবে হি র্যান অ্যাওয়ে, দে গট কট, এই ধরনের ব্যাপারগুলো হবে। এবার রুল নাম্বার 11, অ্যানাদার থিং, সিন্স দিয়ে এতদিন অনেকে সিন্স এবং ফরের পার্থক্য বুঝতে চেয়েছিল। তো একবার সিন্সের জিনিসটা দেখো। সিন্স যুক্ত সেন্টেন্সের যে প্রথম অংশটা হবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। পরবর্তী অংশটা আজীবন পাস্ট ইনডিফিনিট হবে। যদি সিন্স যুক্ত সেন্টেন্সটার প্রথম যে অংশটা, এটাকে ক্লজ ভাগ করা বলে। এবার ক্লজ আমরা কিভাবে ভাগ করব, এই যে সিন্স, এই সিন্সের যে এই পার্টটা আছে এটা দেখো, ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স, এটা অনেক বছর হয়ে গিয়েছে। সো হ্যাজ বিন কি, প্রেজেন্ট পারফেক্টের রুল। এটার পরে সিন্সের পরে যে পার্টটা রয়েছে সেই পার্টটা সবসময় হবে পাস্ট ইনডিফিনিট, আই কেম টু ঢাকা। এবার যদি হতো প্রেজেন্ট ইনডিফিনিট কিংবা সেক্ষেত্রেও কি হতো, সিন্সের ক্ষেত্রে অবশ্যই সেটা লাস্টে গিয়ে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। সো সিন্সের রুল কি, সিন্সের আগে অর্থাৎ বিফোর সিন্স প্রেজেন্ট রূপ হোক বা পারফেক্ট রূপ হোক, যাই হোক না কেন, পরের যে পার্টটা আছে সেটাকে অবশ্যই কি হতে হবে, পাস্ট ইনডিফিনিট হতে হবে। সো এই হচ্ছে আমার রুল নাম্বার 11 ডান। মেনি ইয়ার্স হ্যাভ পাস সিন্স হিজ ফাদার ডাইড, অনেক বছর হয়ে গিয়েছে মানে তার বাবা মারা যাওয়ার পর। এবার তোমরা আমাকে একটা সিন্স যুক্ত সেন্টেন্স বলো যেটার পূর্ববর্তীটা কিনা প্রেজেন্ট পারফেক্টের হবে এবং পরবর্তী পার্ট অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে। একটু কমেন্টসে লেখো তো। এরপরে আমরা যাব রুল 12 এর ক্ষেত্রে। সো 12-এ যাওয়ার আগে আমাকে অবশ্যই 11 ক্লিয়ার করতে হবে। তো একটু নিজেরা সময় নাও, 1 মিনিটের মতো সময় নাও এবং দেখি তোমরা কারা ঠিক মতো এটার উত্তর দিতে পারছো। এবং আমি ততক্ষণে একটু কমেন্টসটা দেখে আসি। ও ওকে, অনেকের মনে হচ্ছে যে পিডিএফ কোথায় পাবে, পিডিএফ না স্লাইডটা দিয়ে দিব, অ্যানোটেড স্লাইডটা তোমরা অবশ্যই পেয়ে যাবে। সো স্লাইডটা পেয়ে যাবে। ক্লিয়ার আছে, ঠিক আছে। কিভাবে বুঝবো সিন্সের আগে পরে কি হবে? আচ্ছা, কিভাবে বুঝবে সিন্সের আগে পরে কি হবে এটা বোঝার জন্যই তোমাদের এই রুল। সিন্সের আগে পরে যেটা ঘটে যে সিন্সের আগে আমি যেটাই বসাই না কেন, প্রেজেন্টের ইনডিফিনিট হোক কিংবা পারফেক্ট হোক, পরেরটা অলওয়েজ পাস্ট ইনডিফিনিট হবে। এটা হচ্ছে মেইন চিট কোড। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, খুবই খুবই কমন জিনিস। এটাও আসছি, এটাও আমি খুব মজা করে আমরা এটা পড়বো। ডাক্তার আসার পূর্বেই রোগী মারা গেল, না রোগী মারা যাওয়ার পূর্বে ডাক্তার আসলো, নাকি ডাক্তারটা মারা গেল রোগী আসার পূর্বে, কোনটা ঘটে? হ্যাঁ, ডাক্তার আসার রোগী মারা গেল, এটা সিন্স দিয়ে তো হয় না, এটা আসলে সিন্স দিয়ে হয় না। সো এটা তোমরা আমাকে জানাও যে এটা কিভাবে হলো। আচ্ছা, রুলটা বুঝিনি, চলো 11 নম্বর রুলটা আরেকবার বুঝি। সিন্স মাথার উপরে দেখতে পাচ্ছ না, সিন্স হচ্ছে আমার শব্দ। এই সিন্সের আগে এবং পরে দুইটা পার্ট হয়। যেটা আগে হয় সেখানে প্রেজেন্ট ইনডিফিনিট দাও বা সিম্পল দাও। এই যে পরের পার্টটা আজীবন পাস্ট ইনডিফিনিটে থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না, সে বিনা পরিবর্তনে ওখানেই বসে থাকবে। এই জিনিসটার পরিবর্তন হয়, হয় ইনডিফিনিট হয়, না হলে পারফেক্ট হয়, বাট যেটাই হোক না কেন উনি অপরিবর্তিত থাকেন, ওনাকে অবশ্যই আমি পাস্ট ইনডিফিনিটেই বসাবো। সো সিন্সকে মাঝখানে দাঁড় করিয়ে যদি আমি দুই ভাগ দিয়ে দিই
এই 2 ভাগ এভাবেই পরিবর্তন হবে। ঠিক আছে, হয়ে গেল। অনেকে অনেক কিছু লিখেছেন, একটু পরে আমি এটা পড়ে তোমাদেরকে জানাচ্ছি যে কার উত্তরটা সঠিক কার উত্তরটা ভুল। আমরা চলে যাচ্ছি রুল নাম্বার 12-এ। রুল নাম্বার 12-এ আমরা যেটা পড়ব সিন্সেরই আরেকটা। এবার ধরো প্রথম অংশটা আমার পাস্ট ইনডিফিনিট, তখন পরের অংশ কি হবে? প্রথম অংশ যখন আমাদের পাস্ট ইনডিফিনিট, পরের অংশ আমার পাস্ট পারফেক্ট। প্রেজেন্টে থাকার পর পরের অংশ পাস্টে গেল, তাহলে প্রথম অংশ নিজেই যদি পাস্টে থাকে সেটা পাস্টেরও পাস্টে যাবে। সো পাস্টেরও পাস্টে কিভাবে যাচ্ছে? পাস্ট পারফেক্টে। It was many years since I had come to Dhaka. অনেক বছর হয়ে গিয়েছে যখন আমি ঢাকায় এসেছিলাম। অনেকে বলে না বাবা মায়েরা যে আমি অনেক আগে ঢাকায় এসেছি, বা অমুক সালে ঢাকায় এসেছি, তুমুক সালে এসেছি। সো এটা আমরা এভাবেও বলতে পারি যে ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স আই হ্যাড কাম টু ঢাকা। সিন্স ইউ ওয়ার অ্যাবসেন্ট উই হ্যাড আওয়ার ডিনার। এটা অনেক মজার যে হ্যাড কেন, হ্যাডের সাথে দুইটা কেন? সহজ জিনিস দেখো, রুলসের হ্যাড আর হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড। রুলসেও হ্যাড আছে, হ্যাভের পাস্ট ফর্মেও হ্যাড আছে। সো হ্যাড এটাও কিন্তু হয় যখন আমরা কোনো কিছুর B3 লিখি এবং সেটার পাস্ট ফর্মটা ওইরকমই দেখতে হয়ে যায়, তখন কিন্তু এরকম দেওয়া যায়। বা যদি শুধুমাত্র আমরা প্রেজেন্ট লিখতাম আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অর আই হ্যাভ মাই ডিনার, এবার আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট, এটাও কিন্তু মজার। যদি আমি প্রেজেন্টে দিতাম তাহলে দেখো আই হ্যাড, এই হ্যাডের আগে বসবে হ্যাভ, আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট প্রেজেন্টে বললে। বাট আমরা তো প্রেজেন্টে বলছি না, আমরা এখন কিছু বলছি পাস্টের পারফেক্টে। প্রেজেন্টের পারফেক্টে গেলে হ্যাভের পরে হ্যাড, আর পাস্টে যেহেতু যাচ্ছি তার রুল হচ্ছে কি হ্যাডের পরে আবার হ্যাড। V3 জাস্ট, আর কিছুই না। হ্যাভের যখন V3 লিখি তখন এটা হ্যাড। এই পর্যন্ত কারো বুঝতে কোনো কনফিউশন থাকলে একটু আপুকে জানিয়ে দিই কমেন্টসে। রুল নাম্বার 12 অবধি ডান। নিজেরাই একটু কাউন্ট করে বলে দাও যে আর কটা রুল বাকি আছে। পরবর্তী ক্লাস কখন হবে বলে দিলে ভালো হয়। অবশ্যই পরবর্তী ক্লাস হবে কবে? ক্লাসের লাস্টে বলবো, এটা বলবো। পাস্ট পারফেক্ট, হ্যাঁ পারফেক্ট, অ্যাকচুয়ালি পাস্ট পারফেক্ট এবং পারফেক্ট। ইয়েস, ওকে, রুলস ডান, ওকে ঠিক আছে। চলো পরবর্তীটায় যাই, 12 ডান, 13-এ যাই। একই দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান যখন আমরা বোঝাই তখন আমরা কি করি? সাবজেক্টটাকে প্লুরাল দেখতে হলেও সেটা আসলে সিঙ্গুলার হয়। এই জিনিসটা বলি, সবচেয়ে সহজ উদাহরণ 10 মিনিট স্কুল। এটা 10 মিনিটস হলো না কেন? কেন 10 মিনিট হলো? এটাই সহজ না বলো? একই দূরত্ব বা একই পরিমাণ যখন আমরা বোঝাই বা স্থান বোঝাই তখন আমরা কি করি? তখন আমরা সাবজেক্টটাকে যদিও আমাদের কাছে দেখতে প্লুরাল মনে হয়, বাট অ্যাকচুয়ালি কিন্তু আমার ভার্বটাকে সিঙ্গুলারই রাখতে হবে। 50 মাইলস ইজ আ লং ওয়ে। 50 মাইল অনেক লম্বা একটা রাস্তা। 30 মিনিটস ইজ নট এনাফ ফর দিস জব। 30 মিনিটে, আসলে 30 মিনিট কি একটা ক্লাসের জন্য খুবই লজিক্যাল? নিশ্চয়ই না। 45 মিনিট লজিক্যাল? সেটাও না। তো কি হলো বলো? আমরা একটা লম্বা দূরত্ব বা একটা ছোট্ট সময় যে কোনো কিছুকে নির্দেশ করার জন্য যদিও দেখতে মনে হচ্ছে যে জিনিসটা প্লুরাল হতে পারে, মিনিটস আছে, মাইলস আছে, সেটাকে আমরা ইজ দিয়ে বা অক্সিলারি ভার্বের সিঙ্গুলার ফর্ম দিয়ে লিখব। যেহেতু বলেছে আমার ভার্বটা সিঙ্গুলার, এখানে ভার্ব এটা ইজ ছাড়া আর কিছু নেই। অক্সিলারি ভার্ব হলেও সেটা এভাবেই হবে, কেমন? আদারওয়াইজ অন্য কোনোটা ওভাবে হবে না। ঠিক আছে? সো এই পর্যন্ত গেল আমাদের রুল নাম্বার 30। অর্থাৎ একই দূরত্ব, একই স্থান বা একই পরিমাণ যদি বোঝাও সেক্ষেত্রে আমার প্লুরাল দেখতে থাকা সাবজেক্টের পরেও ভার্বটা হবে সিঙ্গুলার। এই ছিল আমার চিট কোড নাম্বার 30। চিট কোড নাম্বার 40 বা রুল নাম্বার 40।
কোনো সিম্পল সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্বের পরপর আরেকটা ভার্ব যদি থাকে সেই ক্ষেত্রে ওই ভার্বটার সাথে আইএনজি যুক্ত হবে, অথবা ভার্বের পূর্বে টু হবে, যেটাকে আমরা জিরান বা পার্টিসিপলের রুল বলি। সো যেমন ধরো আই স হিম গোয়িং, যে কোনো একটা সেন্টেন্সে দুইটা যদি আমার প্রিন্সিপাল ভার্ব থাকে, প্রথমটাকে ঠিক রেখে পরেরটাকে চেঞ্জ করা হবে। এখন প্রথম আর পরে কিভাবে বুঝবো? যেটা আগে এসেছে সেটা নিজের জায়গায় থাকবে, পরে যেটা এসেছে সেটার পরিবর্তন হবে। এখন সেটা আমি দুইভাবে পরিবর্তন করতে পারি, আইএনজি যুক্ত করে বা টু যুক্ত করে, আইএনজি যুক্ত করে বা টু যুক্ত করে। এবার আইএনজি এবং টু আমরা কিভাবে যুক্ত করব? আই স হিম গোয়িং, আমি তাকে যেতে দেখেছি। স দেখা, যাওয়া, দুইটা একই সাথে হচ্ছে, দুইটাই আমার প্রিন্সিপাল ভার্ব। আবার আই ডু নট ওয়ান্ট টু লিভ দিস প্লেস, আমি এই জায়গাটা ছেড়ে যেতে চাই না, আমার চাওয়া, ডু নট, ওয়ান্ট টু লিভ, যাওয়া, সবগুলো এখানে প্রিন্সিপাল ভার্ব। এবং প্রিন্সিপাল ভার্ব আমার কাছে আছে দুটা থাকলে কি হবে? প্রথম যেটা থাকবে সেটা আমার যেমন এটা তেমনই থাকবে, কিন্তু পরেরটাতে হয় আমি আইএনজি যুক্ত করব, না হলে আমি টু যুক্ত করব। এটা আমার সেন্টেন্সের মিনিংয়ের উপর ব্যবহৃত হবে। সো একটা মানে ইনফিনিটিভ ইউজ হচ্ছে, আরেকটা কি ইউজ হচ্ছে বলো তো? জিরান বা পার্টিসিপলের রুলে বসছে। সো এইভাবে আইএনজি বা টু ব্যবহৃত হয়। অনেকে বলছে যে ভার্বটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। হ্যাঁ, অ্যাকচুয়ালি নন ফাইনিট ভার্বের ক্ষেত্রেই পড়ছে, মানে আমরা ভার্বটাকে নন ফাইনিট বানিয়ে দিচ্ছি, এখানে আর ফাইনিট রাখছি না। ওকে, রুল নাম্বার 14 ডান। রুল নাম্বার 15, গুণে বলো হাতে আছে আর কয়টা রুল? হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার, লেট, মাস্ট, নিড, ডেয়ার, ফার, এই সবগুলাতে ভার্বের বেস ফর্ম হয়। আর প্রদত্ত ভার্বের পূর্বে কখনোই টু বসে না। এটা হচ্ছে চিট কোড নাম্বার 15। এই ওয়ার্ডগুলো থাকলে ভার্বটা অলওয়েজ বেস ফর্মে হবে এবং এই ভার্বটার পূর্বে কখনোই টু বসবে না। নেগেটিভ করতে হলে নট যুক্ত করতে পারবে, বাট টু বসবে না। দিস ইজ দ্য রুল নাম্বার 15, অর দিস ইজ দ্য চিট কোড নাম্বার 15। চিট কোড কেন বলছি? এই জিনিসগুলো মনে রাখলে ভার্বের রুলসগুলো লেখা তোমাদের জন্য, ভার্বের ফর্মগুলো লেখা তোমাদের জন্য একদম পানির মতো সহজ হয়ে যাবে। You had better go home. You had better not go home. But you had better to go home কি হবে? হবে না। I will not let you enter the classroom. আমি তোমাকে ক্লাসরুমে এন্টার করতে দিব না। I will not let you enter the classroom. দেখো, will not let, ওখানে let আছে, লেটের আগে not বসেছে। এইভাবে নেগেটিভ ফর্মটাও বসতে পারে, পজিটিভ ফর্মটাও বসতে পারে। বাট ভার্বের কি কোনো পরিবর্তন হচ্ছে? না, ভার্বের কোনো পরিবর্তন হচ্ছে না। ভার্বের রূপটার কি কোনো পরিবর্তন হচ্ছে? একদমই না, ভার্বের রূপেরও কোনো পরিবর্তন হচ্ছে না। থাকছে কি? বেস ফর্ম বা V1 যে ফর্ম। এবং অবশ্যই V1 ফর্মটা আমরা জেনারেলি টু যুক্ত করে বসাই, এখানে টু যুক্তও হবে না, অ্যাজ ইট ইজ বসে যাবে। এরা নিজেরাই অনেকটা ইনফিনিটিভের মতোই কাজটা করবে। রুল নাম্বার 16, সেন্টেন্সের শুরুতে যখন উড দ্যাট থাকবে তখন সেন্টেন্সের পরে কুড হবে এবং প্রদত্ত ভার্বের বেস ফর্ম হবে। উড দ্যাট আই কুড গো টু কলেজ, জেনারেলি বলি কোনো কিছু যদি হতে পারতো বোঝায়। যদি আমি কলেজ যেতে পারতাম, উড দ্যাট আই ওয়্যার ইন ইয়োর পজিশন, যদি আমি তোমার জায়গায় থাকতাম, যদি কিছু একটা আমি করতাম তাহলে জিনিসটা এরকম হতো, এজন্য ভার্বটা আমার বেস ফর্মে হবে। এটা আমার কল্পনা বা চিন্তা, এজন্য আমার ভার্বটা বেস ফর্মে। যদি হতো উড দ্যাট, তাহলে উড দ্যাটের সাথে আমি কুড ব্যবহার করব। কখন ব্যবহার করব? উড দ্যাটের পরে সাবজেক্ট বসার পরপরই আমার কুড হবে, এর আগেও না। উড দ্যাটের পরে যখন আমার সাবজেক্টটা বসেছে আই, তারপরে কি বসেছে? কুড, কুডের পরে গিয়ে আমার ভার্বটা বসেছে এবং ভার্বটা কি বসেছে? বেস ফর্মে বসেছে। সো দিস ইজ দ্য রুল অর চিট কোড নাম্বার 16। যখন উড দ্যাট বসবে, উড দ্যাটের পরপরই আমার সাবজেক্টটা বসবে, সাবজেক্টের সাথে কুড এবং তারপরে গিয়ে আমার ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, যাই ঘটুক না কেন। আচ্ছা, এমন যদি হতো, আচ্ছা কি এমন হতো যদি হয় ইউ হ্যাড নট বেটার গো টু হোম, ইউ হ্যাড নট বেটার গো হোম। হ্যাঁ, তোমার কোয়েশ্চেনটা আমি বুঝতে পারিনি, একটু কাইন্ডলি আমাকে কোয়েশ্চেনটা বুঝিয়ে দাও তো।
আমি অ্যাকচুয়ালি কোশ্চেনটা বুঝতে পারিনি। ওকে, রুল নাম্বার 17, টু, বি, বিং, হ্যাভিং এরপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। টু দেখলে মনে হয় না প্রেজেন্ট হয়ে যাবে? হবে না, পাস্ট পার্টিসিপল হবে। কখন? টু, বি, বিং, হ্যাভিং এই চারটা জিনিস যখন থাকে তখন ভার্বটাকে পাস্ট পার্টিসিপলে বসাতে হয়। হি র্যান অ্যাওয়ে হ্যাভিং টেকেন দ্য মানি, সে টাকাগুলো নিয়ে পালিয়ে গেল। এভাবেই আমার এই যে চারটা জিনিস, এই চারটা জিনিস দেখতেও মনে হচ্ছে যে প্রেজেন্টে বসবে, বাট আসলে প্রেজেন্টে বসবে না, বসবে কিছু বলতো পাস্ট পার্টিসিপলে, প্রেজেন্টে বসছে না। এটা আমার চিট কোড নাম্বার 17। চিট কোড নাম্বার 18 হাতে আছে কয়টা, গুনে বলে দাও। কোনো ভার্বের পূর্বে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, উইথ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ অ্যান আই টু, অ্যাডিক্টেড টু এরপর প্রিপোজিশনস থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আচ্ছা, এবং প্রিপোজিশনস থাকলে সরি, টু যুক্ত প্রিপোজিশনসে জেনারেলি তোমার আইএনজি হয় না। কখন হয়? এই কয়টা রুলের ক্ষেত্রে হয়। এগুলার পরে এবং যদি প্রিপোজিশনস থাকে তারপরে ভার্বটা সব সময় আইএনজি যুক্ত হবে। আই ওয়েন্ট টু লাইব্রেরি উইথ আ ভিউ টু রিডিং দেয়ার, আমি বই পড়ার উদ্দেশ্যে লাইব্রেরিতে গিয়েছি। দিস ইজ দ্য রুল 18 বা আমার চিট কোড 18, যেখানে কিনা কোনো একটা ভার্বের পূর্বে যদি এই রুলগুলো অ্যাপ্লাই করা, এই শব্দগুলো থাকে এবং যে কোনো প্রিপোজিশন থাকে, আমার ভার্বের সাথে অবশ্য আইএনজি যুক্ত করতে হবে। আদারওয়াইজ টু থাকলে কিন্তু হয় আমার ওই রুলসের মানে রুল নাম্বার 17 ওয়াইজ পাস্ট পার্টিসিপল হবে অথবা বেস ফর্ম হবে, বাট আইএনজি যুক্ত হবে না। জিনিসটা মাথায় রাখতে হবে। পরবর্তীতে রইল আমার রুল নাম্বার 19, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি এই ধরনের যদি আমার জিনিসপত্র থাকে সেক্ষেত্রে অবশ্যই পরবর্তী অংশে পাস্ট ইনডিফিনিট টেন্সকে বসাতে হবে। আই উইশ আই ওয়্যার এ কিং, I wish I could sing, I fancy I turned pale, আমি মনে মনে ভেবেছি আমি যদি একদম সাদা হয়ে যাই। অনেকে আছি না আমাদের মধ্যে সাদা হতে চাই, খুব মানে ফর্সা হতে চাই, পেল বলে এগুলোকে। সো আমি খুব মনে মনে চাই, আমার মনের বাসনা আমি সাদা হয়ে যাই। পসিবল তো না, জাস্ট একটা আইডিয়া। তাই এটা হবে আমার পাস্ট ইনডিফিনিট টেন্সে। আমার যেহেতু মনের আকাঙ্ক্ষা বা ইচ্ছা বা বাসনা, তাই এটা হবে শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সে। সো চিট কোড নাম্বার 19 ডান। এই পর্যন্ত কারা বোঝনি একটু আপুকে জানিয়ে দাও। হাতের রুল মাত্র 6টা এবং সময়ও আছে হাতের আজকে 10 মিনিট। আর 10 মিনিট পরে তোমাদের ক্লাসটাকে আমরা শেষ করে দিব। দ্যাট মিনস এই 10 মিনিটে আমাদের একটু মনোযোগ দিয়ে পড়তে হবে কি কি পড়া বাকি রয়েছে। ওকে, এবার আপুকে একটু জানিয়ে দাও যে কিভাবে, কোথায়, কোন রুলসে আমরা আটকাচ্ছি। ওকে, খুব দারুণ একটা প্রশ্ন পেয়েছি আপু, এগুলো আমরা কিভাবে এবং কেন পড়ছি। কারণ যখন পরীক্ষার হলে বসি মাথাটা একদম গরম হয়ে যায়, প্রশ্নটা দেখা মাত্র চোখের সামনে সব এলোমেলো লাগে, খুব মনে হয় যে এগুলো কোনোদিন পড়ছি, আদৌ পড়বো, কেন পড়েছি, এগুলো কি, চোখের মধ্যে সব এলোমেলো দেখতে পাই। এগুলো আমার হতো। আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম আমার ইংলিশে রাইট ফর্ম অফ ভার্বস মেলাতে লেগেছিল প্রায় 20 মিনিট। তোমাদের জানো রাইট ফর্ম অফ ভার্বস ম্যাচিং করতে, মানে ওই টেবিলটা থাকে না ওখান থেকে যে বা ব্র্যাকেট থেকে যে রাইট ফর্ম অফটা লিখতে হয়, এখন অ্যাকচুয়ালি কোন নিয়মে আসে আমার খেয়াল নেই, আমি 2 নিয়মই দেখেছি। সো হোক সেটা টেবিল থেকে বক্স থেকে হোক, জানি না 25 ব্যাচের জন্য কীভাবে সাজানো হবে আমরা যখনই জানবো তোমাদেরকে জানিয়ে দিব। দ্যাটস আ ভেরি বিগ ফ্যাক্ট ফর দিস। বাট আফটার দিস আমাদের যেটা ঘটবে সেটা হচ্ছে আমাদের রুলস নিয়ে, চিট কোডস নিয়ে আর কোনো প্রবলেম হবে না। রাইট ফর্ম অফ ভার্বস দেখলেই মাথাটা ঘুরবে না এবং চিন্তা করতে হবে না আচ্ছা এটা এভাবে লেখা এজন্য কীভাবে হচ্ছে, এটা তো শুনতে সঠিক মনে হচ্ছে, তাহলে এটা কি দিব। যেমন ধরো 30 মিনিটস ইজ নট আ ভেরি বিগ টাইম ফর দিস জব, আর নট আ ভেরি বিগ টাইম ফর দিস, ওয়াজ অর ওয়ার কী হবে, কনফিউশন যাতে না থাকে এই জন্য আমরা আজকে এই 25টা রুল পড়ছি। ওকে, রুল নাম্বার 19 অবধি ডান, চলে গেলাম রুল নাম্বার 20-তে।
10টা মিনিট সময় দাও, 10টা মিনিটে ক্লাসটা শেষ হয়ে যাবে, তারপরে আমাদের আজকের মতো কিন্তু পড়া শেষ। সো জাস্ট 10 মিনিটস, ওকে? তোমরাও ঘড়ি ধরো, 10 মিনিটসের আগে শেষ করে দেবো, আই প্রমিস। অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ, এগুলো থাকলে টু বি ভার্ব হিসাবে ওয়্যার বসবে। টু বি ভার্ব কি? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব হিসাবে এখানে মাস্ট কোনটা বসবে? ওয়্যার। আই উইশ আই ওয়্যার এ কিং, আমি উইশ করি, এটা আমার ইচ্ছা, এটা পূরণ করা পসিবল না। হি টকস অ্যাজ ইফ হি ওয়্যার দ্য লিডার, সে তো লিডার না, বাট সে ধারণা করে যে সে লিডার। সো এই জিনিসগুলো যখন আমার কোনো সেন্টেন্সে অ্যাপ্লাইড হবে, অবশ্যই ভার্বের ফর্মটা ওয়্যারে চলে যাবে, বা এখানে অ্যাকচুয়ালি গদ বাঁধা জোর করে ওয়্যার বসাতে হবে। সো এখানে এটা খুবই গদ বাঁধা রুল যে অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ থাকলে আমাকে টু বি ভার্ব হিসেবে অবশ্যই ওয়্যার বসাতে হবে, অন্য কোনো ভার্ব এখানে বসবে না। রুল নাম্বার 21, ইচ এভরি ওয়ান অফ, এই জিনিসগুলো থাকলে অবশ্যই সিঙ্গুলার হবে। সহজ কথা, ইচ অফ দ্য গার্লস যদিও দেখতে প্লুরাল, ওয়ান অফ দ্য বয়েজ, ইচ অফ দ্য গার্লস, ওয়াজ অ্যাবসেন্ট, ইজ ডান্সিং, এই যে জিনিসগুলা দেখো দেখতে কিন্তু প্লুরাল, বয়েজ হওয়া উচিত না ওয়্যার, কিন্তু না, আগে খেয়াল করতে হবে ওয়ান অফ, একজনকে বলেছে। অনেকগুলা ছেলের মধ্যে যখন একজনকে আমি ইন্ডিকেট করব তখন হচ্ছে এটা সিঙ্গুলার হবে, বাট যদি অনেকগুলাকে একসাথে বলতাম তাহলে আমাকে এখানে বলা লাগতো না ওয়ান অফ, বললেই হতো যে দ্য বয়েজ ওয়্যার অ্যাবসেন্ট, ছেলেগুলো অ্যাবসেন্ট ছিল, হয়তো পিটি থেকে অ্যাবসেন্ট ছিল বা লাঞ্চ টাইমে তারা অ্যাবসেন্ট ছিল, বাট অ্যাবসেন্ট ছিল। সো এই জিনিসগুলো এইভাবে বললেই হয়ে যেত, কিন্তু না, আমি যেহেতু ইচ এভরি ওয়ান অফ ব্যবহার করছি তখন আমি বলে দিচ্ছি যে একজন, অনেকের মধ্যে একজন, তাই যেটা ঘটেছে সেটা হচ্ছে আমার ভার্বটা সিঙ্গুলার ফর্মে বসে গিয়েছে, প্লুরাল ফর্মে না বসে। ওকে, রুল নাম্বার 22, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মোডাল অক্সিলারি ভার্ব। মোডাল অক্সিলারি ভার্বের সাথে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। মোডাল অক্সিলারি ভার্বের ক্ষেত্রেও তিনটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। সাবজেক্ট ওয়াইজ কখনোই মোডাল অক্সিলারি ভার্ব পরিবর্তন হবে না। মোডাল অক্সিলারি ভার্বগুলোতে ভার্বের যে মূল ভার্বটা রয়েছে সেই ভার্বটার অবশ্যই বেস ফর্ম বসবে, এবং এটা পরিবর্তনও আলাদাভাবে হবে না, আজীবনই বেস ফর্ম বসবে। ইউ মে কাম টুমরো, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই কুড ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারতাম, পুরোটাই পাস্টে, বাট শুধুমাত্র ভার্বটা প্রেজেন্টে। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, পুরোটাই প্রেজেন্টে, ভার্বটাও প্রেজেন্টে। আই উড ডু দ্য ওয়ার্ক, পাস্টে, বাট কি হচ্ছে আমার শুধুমাত্র ভার্বটা বেস ফর্মে বসবে। সো এবার গেল রুল নাম্বার 22। রুল নাম্বার 23, কোনো কাজের পূর্বে শুরু হয়েছে, কোনো কাজ পূর্বে শুরু হয়েছে এখনও চলমান আছে এমন যদি বোঝায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। সবচেয়ে সহজ জিনিস জগা খিচুড়ি রুল, জগা খিচুড়ি টেন্স, আগে শুরু হয়েছিল, এখনও চলমান আছে, শেষ হয়নি বা হলেও আমি খবর পাইনি, এজন্য এটা হয়েছে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আই হ্যাভ বিন রিডিং the book for 3 hours. The construction work has been going on since last year. গত বছর থেকে কাজটা চলছে, এখনো শেষ হয়নি। তো বোঝো কাজটা কিন্তু অনেক আগে শুরু হচ্ছে, গত বছর 3 ঘন্টা আগে থেকে আমি বইটা পড়ছি, আমার শেষ হয়নি এখনো পড়া, কনস্ট্রাকশনের কাজটাও শেষ হয়নি। সো এগুলো পাস্টে শুরু হয়ে প্রেজেন্ট অবধি চলমান, তাই এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। স্লোলি হচ্ছে, তাই এটা হচ্ছে আমার কন্টিনিউয়াস, তাও পারফেক্টের কন্টিনিউয়াস। রুল নাম্বার 24 রইল মাত্র 1। লিস্টযুক্ত সেন্টেন্সে লিস্টের পরে লেস্ট ওয়ার্ডের উচ্চারণটাও ঠিক রাখতে হবে, লিস্টযুক্ত সেন্টেন্সে লিস্টের পরে যে সাবজেক্টটা থাকবে তার পরপরই শুড অথবা মাইট বসবে। এটা খুবই সহজ, জিনিসটা আমরা অনেকেই বুঝি না। হি র্যান ফাস্ট লেস্ট, পাছে ভয় হয় বা ছুটে যাবে এরকম কোনো ভয় থাকলে, জিনিসগুলো হয়তো ঘটবে এরকম কিছু যখন বোঝাবে তখন আমরা লেস্ট ইউজ করব, এবং এই জিনিসটা ইউজ করা মাত্রই আমার যেটা করতে হবে সাবজেক্টের পরে একটা শুড অথবা মাইট নিয়ে আসতে হবে। হি র্যান ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন, সে দ্রুত দৌড়েছে যদি না সে ট্রেনটা হারিয়ে ফেলে, এই ভয়টা তার মধ্যে কাজ করছে যে ট্রেনটা হারিয়ে সে ফেলতে পারে। এরপরে স্টাডি মোর লেস্ট ইউ শুড কাট আ সরি ফিগার ইন দ্য এক্সাম, একটা ভালো পড়াশোনা করো যদি না তুমি আবার এক্সামে কোনো একটা সরি ফিগার কাট করো, মানে তুমি এক্সামে খারাপ করো। এটা কিন্তু একটা ফ্রেজ, কাট আ সরি ফিগার, খারাপ করা অর্থে, কোনো কিছুতে খারাপ করা বা পিছিয়ে পড়া অর্থে হলে আমরা কাট আ সরি ফিগার লিখতে পারি।
সো রুল নাম্বার 24 ডান। 25 লাস্ট রুল অফ দ্য ডে। এরপরে রইবে তোমাদের জন্য কিছু টেস্ট। 5টা এমসিকিউ অ্যান্সার করে বুঝিয়ে দিতে পারো আপুকে যে আপু ক্লাসটা ঠিক মতো করতে পেরেছো কিনা। সেন্টেন্সের বাই দিস টাইম, বাই সামথিং, মান্থ, উইক, টাইম ইত্যাদি বুঝালে, নেক্সট উইক, মান্থ, ইয়ার বুঝালে, বাই নেক্সট যে কোনো একটা কিছু বুঝালে, এই যে জিনিসগুলো দেখো, বাই দিস টাইম, বাই জানুয়ারি, ফেব্রুয়ারি, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট হয়তো সেপ্টেম্বর, হয়তো বা ইয়ার, বাই নেক্সট, টাইম, উইক বা মান্থ, এগুলো যদি অ্যাড করা থাকে তাহলে তোমার অবশ্যই ফিউচার পারফেক্ট টেন্স হবে। কারণ কি, একটা সময় পর্যন্ত তোমাকে একটা গদ বাঁধা জিনিস দেওয়া হয়েছে, নেক্সট মান্থ অবধি কাজটা শেষ হবে, নেক্সট উইক অবধি কাজটা শেষ হবে, এই সময়ের মধ্যে কাজটা শেষ হবে, এখনও হয়নি, ফিউচারে হবে। এই জন্য যেহেতু কাজটা ফিউচারে শেষ হবে, সো এটা ফিউচার পারফেক্ট টেন্স। আমরা প্রথমেই পড়েছিলাম না যে এমন কোনো কাজ যেটা ভবিষ্যতে শুরু হয়ে শেষও হবে একটু আগে, সেটাই হচ্ছে আমার ফিউচার পারফেক্ট টেন্স। সো এই জন্য ফিউচার পারফেক্ট টেন্সে বসবে যদি কিনা আমার সময়টা উল্লেখ থাকে অথবা না থাকে। যেমন ধরো, হি সেড দ্যাট হি হ্যাড গন দেয়ার দ্য প্রিভিয়াস ডে, সে এটা বলেছে। বাই দ্যাট টাইম হি উইল বি ডান উইথ দ্য ওয়ার্ক, সে আজকের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে এমনটাও বলেছে, তাই না? সো এই যে উদাহরণগুলো, এগুলো তোমাদের নিজেদেরকেই তৈরি করে নিতে হবে। পরবর্তী দিন অবধি, মানে সে গতকালকে এখানে আসবে বলেছিল এবং আগামী দিনের মধ্যে কাজটা শেষ করে ফেলবে, এই জিনিসটা কিন্তু সে বলেছিল। এভাবে আমার প্রত্যেকটা রুল কিন্তু পড়া শেষ, 25টা রুল ডান। এবার তোমাদের জন্য টাইম। বলো তো 25টা রুল বোঝার পরে উদাহরণগুলো তোমরা লিখতে পারবে না? আই হোপ লিখতে পারবে। লিখতে পারার পর তোমাদের যেটা করতে হবে, এখন আমরা একটা কুইজ খেলবো, যে কুইজের মধ্যে তোমরা বুঝে যাবে যে প্রপার জিনিসটা কি। তার আগে একটা ওয়াইল্ড কার্ড এন্ট্রি তো মাস্ট, তাই না? সেই ওয়াইল্ড কার্ড এন্ট্রিটা কি? সেটা হচ্ছে কমেন্ট সেকশনে কিন্তু তোমাকে ভোট করতে হবে কোন নিয়মটা সবচেয়ে বেশি কঠিন লেগেছে। কমেন্ট সেকশনে জানিয়ে দিতে হবে কোন নিয়মটা সবচেয়ে বেশি কঠিন লেগেছে এবং কোন কোন নিয়ম তোমার আবারও একবার বুঝতে হবে। কোন কমেন্ট সেকশনে জানাবে? জানাবে আমাদের যে ইংলিশ এফএকিউ থ্রেড রয়েছে সেখানে। অর্থাৎ তোমাদের গ্রুপের মধ্যেই ইংলিশের একটা এফএকিউ থ্রেড পোস্ট করা হয়েছে, যেখানে আপু আজকে আবার তোমাদেরকে মেনশন করে দিব, সো দ্যাট তোমরা সেখানে গিয়ে কোন রুলটা তোমাদের সবচেয়ে কঠিন লেগেছে সেই জিনিসটাও জানাতে পারবো, এবং কোন রুলটা আবার তোমাকে বোঝাতে হবে সেটাও তুমি একবার বুঝিয়ে দিতে পারো। ঠিক আছে? সো এবার চলো এমসিকিউ টাইম, দেখি কে সঠিক উত্তরটা দিতে পারো। As a requirement of the Constitution, the President dash the oath in front of the Chief Justice. Let's see. Comment section e দ্রুত এটার অ্যান্সার জানিয়ে দাও। Take, takes, have take, taken. Sorry, have taken or took. দ্রুত জানিয়ে দাও। ওকে, যতক্ষণে তোমরা এটা অ্যান্সার করছো, অনেকে জিজ্ঞেস করেছো আপু আপনার নাম কি? ক্লাসের শুরুতে পরিচয় দিইনি, পরিচয় নিয়ে অনেক ধরনের প্রশ্ন চলে আসবে, দ্যাটস ওয়াই। সো এবার বলে দিই, বিগত 1.5 ঘন্টা ধরে তোমাদের সাথে এই ক্লাসটা নিয়েছি। আমি ইফাত খলিল ইকরা, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। তোমাদের সাথে তোমাদের ইংলিশের ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছি, এবং বেসিক গ্রামার ক্লিয়ার করার জন্যই আমি তোমাদের সাথে বেশ কয়েকটা ক্লাস জুড়েই থাকবো। সো এই কয়টা ক্লাসে তোমাদের বেসিক গ্রামার নিয়ে যেন কোনো কনফিউশন না থাকে সেটাই আমি এনশিওর করবো। প্লাস এসএসসি পরীক্ষায় তোমাদের বেশ কিছু মার্কস আমি কিন্তু এখানে একদম শিওরলি রেখে যাব, যে তোমার এই কয়টা মার্কস এখানে কনফার্ম হবে। আজকের এই 25টা রুল থেকে আমি কনফার্ম বলে দিতে পারি 5টা নাম্বার তোমার শিওর থাকবে। ওকে, অনেকের উত্তর চলে এসেছে, চলো উত্তরটা দেখে নিই। সরি, রং আনসার। আনসার ইজ বি। কেন বলো তো? প্রেসিডেন্ট দি একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই টেকস হবে, টেক না। বাকি বুঝে গিয়েছো, যেহেতু টেক অনেকে বলেছো, বাট যেহেতু একজন প্রেসিডেন্ট তাই টেকস হবে। ওকে, হিয়ার গোজ দ্য সেকেন্ড ওয়ান। নাইট ড্যাশ আফটার দ্য ডে। কামস, কাম, হ্যাজ কাম, হ্যাড কাম, কোনটা? দ্রুত লিখে ফেলো যে কোনটা হবে। বি 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 ওকে, বি রাইট, ঠিক আছে। রং অ্যান্সার। সেম রুল আগেরটার ক্ষেত্রে, এটা ইউনিভার্সাল ট্রুথ। কামস হবে, নাইট সব সময় আসে, সিঙ্গুলার, দ্যাটস ওয়াই কামস হবে।
Okay, rule number 3 done. 4. Sorry, MCQ number 3. She regularly dash from the Quran every morning. Give me the answer. Eta D. D na A. A. Acha, oneke A bolcho. And A is the correct answer. Recites. 3টা done. আর একটা এবং আর একটা বাকি থাকবে। They dash our marriage day party. Not attend, are not attend, did not attended. বলো। C, did not attend. Okay. অনেকে দেখছি C, অনেকে আবার D বলছো। চলো দেখি অ্যান্সার। It's C, কারণ did not এর পরে আর পাস্ট হয় না। did not নিজেই পাস্ট এবং পরটা যেটা থাকে সেটা প্রেজেন্টে বা বেস ফর্মে বসে। That's why it's did not attend, not attended. Okay, last, 5th. Why dash accept my proposal? Did not she, did not him, does not you. বলো। কমেন্ট তো পড়ছি, অনেকে তো বলছো কমেন্টে পড়ছি না। কমেন্ট অবশ্যই পড়ছি। এতক্ষণ পর্যন্ত ক্লাস করার জন্য অনেক ধন্যবাদ। আমি জেনারেলি কমেন্টসের নামটা নিই না, বাট তোমাদের সবাইকে থাকার জন্য অনেক ধন্যবাদ। যেহেতু তোমরা কমেন্টে অ্যান্সার দিচ্ছ, সো আমি ঠিকই কমেন্ট পড়ছি। এবং লাস্ট কিউইজের অ্যান্সার চলে এসেছে, চলো দেখি। আগেন ইটস আ বি, বিকজ প্রথমত ডাজ নট ইউ হবে না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেই শুধুমাত্র ডাজ নট হবে। ডিড নট হিম হবে না, কারণ এখানে পার্সনের ভুলটা আছে। হি হলে মেনে নিতে পারতাম। ডিড নট শি, অবভিয়াসলি, কারণ এখানে শি আছে, ফার্স্ট পারসন ফার্স্ট রুলেই আছে এবং সেটা পার্সোনাল প্রোনাউন আকারে আছে, ওটা আছে পসেসিভ প্রোনাউন আকারে। আর ডিড নট শি, ডু নট শি তো হবেই না, বিকজ ডু নট কোন ক্ষেত্রে ইউজ হয় বলো তো? ফার্স্ট পারসনের ক্ষেত্রে, সেকেন্ড পারসনের ক্ষেত্রে বা থার্ড পারসনের ক্ষেত্রে হয় না। এতক্ষণ পর্যন্ত ক্লাসে আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সো তোমরা জাস্ট একটা জিনিস ফলো করো, তোমাদের লাস্ট কাজ হচ্ছে এটা, বাড়ির কাজও বলতে পারো। এই যে 25টা নিয়ম উদাহরণ সহ বুঝে পেরেছি, এবার নোটেও নিয়ে ফেলেছি। যেটা করব, আমরা একটা ব্রেক নিব। ব্রেক দিয়ে, যেহেতু বাসায় আছো আর দৌড়ানো লাগবে না, বাট স্ক্রিন থেকে সরে গিয়ে অবশ্যই উদাহরণ সহ নিজেদের মতো করে মানে রুলসগুলো লিখতে পারি, বাট রুলস না লিখলেও রুলসের নাম্বারটি অফকোর্স এক্সাম্পলটা আমরা লিখব। লেখার পরে অবশ্যই এই যে আমি পিডিএফটা দিয়ে দিব না, দেওয়ার পরপর কি করবে, রিভিশন করবে এবং যে কোনো কনফিউশন থাকলে অবশ্যই সেটা কমেন্ট সেকশানে আপুকে জানিয়ে দিবে। অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানিয়ে দিবে। কোন কমেন্ট সেকশানে, একটা পোস্টের নিচে আপু মেনশন করে দিব সেখানে। তো অবশ্যই তোমরা সব কিছু বুঝে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসের সময় কখন হবে, কখন থেকে হবে, সব কিছু জানিয়ে দেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসটা করার জন্য। আমি ছিলাম এতক্ষণ ইফাত কোয়েলিকা তোমাদের সাথে। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।